প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জুলাই বিপ্লবের স্মৃতিচারণা নিয়ে আইনিজবিডির বিশেষ আয়োজন লাল জুলাইয়ের দিনগুলিতে আমি জুয়েল আজ্জাম আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অতিথি হিসেবে যিনি আছেন তিনি জুলাই আন্দোলনের অন্যতম সম্মুখসারী একজন আন্দোলনকারী এবং যিনি ঠিক সে সময় জুলাই আন্দোলনে ২৯ জুলাই পুলিশের হাতে গ্রেপ্তার হন এবং রাতভর চলে নির্যাতন যার উপর। এবং আপনারা যদি লক্ষ্য করেন যে ঠিক কোর্টে তোলার মুহূর্তে যার একটি ভিডিও ক্লিপ সারা দেশে আন্দোলনকারীদেরকে আন্দোলন তীব্র করার জন্য সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করে। আমরা কথা বলবো আজকে সেই লাল জুলাইয়ের স্মৃতিচারণা নিয়ে তাওহিদ ইসলামের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ। ঠিক গত বছর লাল জুলাইয়ের যে আন্দোলন শুরু হয়েছিল, কিভাবে আপনি অংশগ্রহণ করলেন আন্দোলনে? প্রথমে ধন্যবাদ আইনিউজবিডিকে এরকম একটা প্রোগ্রামে আমাকে অতিথি করার জন্য। সেই সাথে আপনাকেও ধন্যবাদ। প্রথম কন্টাক্ট আপনার সাথে হয়েছে। আমি যদি জুলাই স্মৃতিচারণ করতে যাই, মূলত আমাদের আন্দোলনটাকে জুলাই নামকরণ করা হলেও আন্দোলনটা কিন্তু শুরু হয়েছিল ৪ই জুন ২০২৪। যদি মনে করেন সেটা কুরবানির ঠিক আগ মোমেন্টে আমাদের আন্দোলনটা শুরু হয়, যেটা ২০১৮ সালের পরিপত্রকে বাতিল করে আদালতের রায়ের মাধ্যমে, সেই রায়ের বিরোধিতার মাধ্যমে। তো সাধারণত আমরা যদি ওই সময় ছোট, ছোট কিছু কর্মসূচির মাধ্যমে আমাদের আন্দোলনটা চলমান ছিল। যেমন ১ ঘন্টা অবস্থান কর্মসূচি, একটা মিছিল, এভাবেই চলতেছিল। তো আমরা চাচ্ছিলাম, আমরা যারা আন্দোলন করতেছিলাম আমাদের পক্ষ থেকে আমাদের চাওয়া ছিল যে কোরবানির ছুটির আগেই এই বিষয়টা সরকার একটা মীমাংসা করে দেয়। আ কিন্তু আমার কাছে এখন যতটুকু মনে হয় সরকার পক্ষ কিংবা অপোজিট যারা আছেন আমাদের, তারা চাচ্ছিল এই আন্দোলনটা আরেকটু ডিলে হোক। যাতে কোরবানির ছুটিটা পেয়ে গেলে আন্দোলনকারী যারা আছে তারা হয়তো বাড়িতে যাবে। আসার পরে আর এই আন্দোলনটা খুব বেশি বেগবান হবে না। আমি বলে রাখি, আমাদের আন্দোলনটা ছিল কোটা প্রথার বিরুদ্ধে। কোটা প্রথার পূর্ণ বিলোপ আমরা কখনোই চাই না। কিন্তু আমরা চাইছি ১৯৭১ এই মহান স্বাধীনতার যুদ্ধে যে সকল শহীদরা তাদের আত্মত্যাগের মাধ্যমে এই দেশ, এই জাতিকে কলঙ্কমুক্ত করে গেছে, শুধুমাত্র তাদের নামকে ইউজ করে বর্তমান পৃথিবীতে, বর্তমান বাংলাদেশে শুধুমাত্র তাদের নামকে ইউজ করে গোটা জাতের উপরে যে একটা রোষানল চালানো হয়েছিল, আপনি যদি দেখেন সেক্ষেত্রে কিছু, কিছু সরকারি চাকরিতে 96% পর্যন্ত কোটা ছিল। ৫৪% থেকে 96% পর্যন্ত। এখন যদি আমরা ওই সময়কার এই মুক্তিযোদ্ধাদের পার্সেন্টেজটা হিসাব করি, সর্বোচ্চ 10% মুক্তিযোদ্ধাও যদি ধরি, সেখানে অন্যান্য সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা মাত্র 4% কিংবা সর্বোচ্চ 44% কোটা পাচ্ছে। বাদবাকিটা তারা মানে কোটা যারা নিচ্ছে তারাই পাচ্ছে। মূলত আমাদের ওই বৈষম্যটার বিরুদ্ধে আন্দোলনটা ছিল, ওই লড়াইটা ছিল, যেটা ২০১৮ সালে শুরু হয়। মূলত এইটা আমরা চাচ্ছিলাম যে আবার না হোক। কারণ আসলে এটার মাধ্যমে মুক্তিযোদ্ধাদেরকে আমরা গালি দিচ্ছিলাম। আমরা ৭১-এর চেতনাকে ধারণ করে লালন করি। কারণ আমরা যে ৭১-কে ধারণ করে লালন করে এই বাংলার মাটিতে নিঃশ্বাস নিচ্ছি, সেই ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করছে আমরা তাদেরকে কোনো অবস্থাতেই অপমান করতে চাইনি। কিংবা অপমানিত হোক, এটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ছিল। ঠিক ওই জায়গা থেকে তাদের সম্মানার্থে। এবং আপনি দেখবেন যারা আমাদের ২০২৪ সালের আন্দোলনের সময় যেসব মুক্তিযোদ্ধারা জীবিত ছিল, আল্লাহ যাদেরকে এই পর্যন্ত জীবিত রাখছে, তারা বরাবরই এই কথাটা বলছে যে আমরা কোনো কোঠার জন্য তখন মুক্তিযোদ্ধা করে। ঠিক যেভাবে আজকে আমি বলতেছি, মানে কিছুদিন আগে দেখলাম যে আসলে জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করছে তাদেরকে কিছু, কিছু ক্ষেত্রে সুবিধা দেওয়া হবে বা তাদের পরিবারকে। আমি ১ম এটার বিরোধিতা করে ফেসবুকে পোস্ট করছিলাম যে আমরা এই কোটা পদ্ধতির পুনর্বহাল চাই না। বিকজ আমরা এই আন্দোলনটা করছিলাম দেশ ও জাতির মুক্তির জন্য। আমার মতো এরকম হাজারো ভাই আছে যারা পড়াশোনা করতেছে। আ গত পরশুদিন একটা ভিডিওতে ভাইরাল হলো, এক ভাই রাস্তায় মাস্ক বিক্রি করতেছে, ওনার গলায় ঝুলানো। উনি ইংলিশে খুব দক্ষ, উনি টিউশন করতে চাচ্ছেন। কেন? যে ভাইটা ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বাংলাদেশ পাবলিক ইউনিভার্সিটি হোক কিংবা ন্যাশনাল ইউনিভার্সিটি হোক, ওইখান থেকে যিনি গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, সে ভাইটা আসলে রাস্তায়, রাস্তায় ঘুরবে যোগ্যতা থাকা সত্ত্বেও। মূলত এই জায়গাটা থেকে আমরা চাচ্ছিলাম বাংলাদেশ বেরিয়ে আসুক, এই অভিশাপটা থেকে বাংলাদেশ বেরিয়ে আসুক। যাই হোক, এরপরে কোরবানির ছুটি হয়ে গেল জুন মাসে। ছুটির পরে এসে আমাদের ওই কর্মসূচিগুলো ছোট, ছোট করে চলতেছিল। এরপরে মানে আন্দোলনটা একটু বড় আকার ধারণ করে, বিশেষ করে ২রা জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা বড় মিছিল করা হয়। এবং ওই দিন আপনারা দেখবেন আমাদের ঢাকা কলেজ থেকে ইডেন কলেজ এবং ঢাকা কলেজ ২টা কলেজের সমন্বয়ে আমরা একটা মিছিল করি, যে মিছিলটা খুব প্রকট আকার ধারণ করে। এরপরে আস্তে, 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 আস্তে আমাদের কর্মসূচি এভাবে চলতে থাকে। ৭ই জুলাই প্রথম আমরা বড় কর্মসূচির দিকে যাই, যেমন বাংলা ব্লক কর্মসূচি।
এবং 7 থেকে 10ই জুলাই আমরা টানা 3 দিন বাংলা ব্লক কর্মসূচি পালন করি, যেখানে চলে যায় আমাদের আন্দোলনটা মোটামুটি একটা চাঙ্গা হয়। এরপরে এভাবেই মোটামুটি একটু চলতে থাকে। 14ই জুলাই যে ঘটনাটা ঘটছে ঐতিহাসিকভাবে যেই প্যাসিজমটা আমাদের উপর গত 17 বছর চেপেছিল, তারা নতুন করে যে উস্কানিটা দেয়, একজন মানে কি বলবো, বাংলাদেশের নিউজ পত্রিকাগুলোকে কিংবা নিউজ পত্রিকা বলি, চ্যানেল বলি, এটাকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্টেট। অথচ তারা যেভাবে সরকারি দালালি করতেছিল, এবং সেই ৭১ টেলিভিশনের নাম না বলি, যিনি এখন হয়তো বা কারাগারে আছে, সেই সাংবাদিকের সেই উস্কানিমূলক একটা প্রশ্ন, যে প্রশ্ন উত্তরে তৎকালীন স্বৈরশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোটা আন্দোলনকারী সবাইকে রাজাকারের বাচ্চা বলে ট্যাগ দেয়, রাজাকারের নাতিপুতি বলে ট্যাগ দেয়, যেটার আসলে অগ্নিস্ফুলিঙ্গের মতো আমাদের মাঝে ছড়িয়ে পড়ে। এবং ওই দিন রাতে 14ই জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশে বুয়েট, ঢাকা মেডিকেল, ঢাকা কলেজ, ইডেন কলেজ সহ আশেপাশে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান ছিল, তারা সেটা ইনস্ট্যান্ট প্রতিবাদ করে। এবং প্রথম শুরু হয়, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই স্লোগানে রাত প্রায় 11টা সাড়ে 11টা পর্যন্ত আমরা রাজু ভাস্কর্যে অবস্থান করি। রাজু ভাস্কর্যে অবস্থান করার পরে রাতের বেলা আমাদের কাছে একটা নিউজ আসে যে হয়তোবা পুলিশ অ্যাকশনে যেতে পারে, যার ফলে ওই সময় এখান থেকে আমরা সেফ জোনে সবাইকে চলে যাওয়ার জন্য তৎকালীন যে সমন্বয় ছিল, তারা আমাদেরকে ওখান থেকে চলে যেতে বলে এবং আমরা চলে যাই। এবং ওই দিন রাজু ভাস্কর্য থেকে পরের দিনের প্রোগ্রাম, অর্থাৎ 15ই জুলাইয়ের প্রোগ্রাম হচ্ছে ঘোষণা করা হয় যে পরের দিন আমরা রাজু ভাস্কর্যে অবস্থান নেব। তো স্বাভাবিকভাবে এখন আমি যদি আমার ঢাকা কলেজ এরিয়ার মধ্যে, আমার ক্যাম্পাসের মধ্যে আমি একটা কর্মসূচি ঘোষণা করি এবং সেটা সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করি, স্বাভাবিকভাবে প্রত্যেকটা শিক্ষার্থীর অধিকার আছে সেখানে যাওয়ার, আমি কোথাও রাস্তা আটকাচ্ছি না। রাজু ভাস্কর্যটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি, সেখানে তার প্রতিবাদ মিছিলের যখন আয়োজন করে, তো 15 তারিখ সেই ধারাবাহিকতায় আমরা যখন আন্দোলনটা মানে আমরা ওই এতে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য বের হই ঢাকা কলেজ থেকে, তখন ইডেন কলেজ থেকে আমাদের কাছে একটা নিউজ আসে যে ইডেন কলেজের ছাত্রলীগের যারা আছে তারা হচ্ছে শিক্ষার্থীদের বের হতে দিচ্ছে না, তারা গেট লক করে দিছে। এবং ওইখানে আমরা ঢাকা কলেজ থেকে একটা মিছিল নিয়ে যাই, যারা বাইরে ছিল ইডেন কলেজের শিক্ষার্থী, তারা ইডেনের গেট ভাঙে এবং তাদেরকে বের করে নিয়ে আসে। মূলত এইখান থেকে আমার পরবর্তীতে যে গ্রেফতারের এখান থেকে একটা কানেকশন আছে, আমি এটা পরবর্তীতে বলবো ইনশাল্লাহ। তো ওইখান থেকে আমাদের আন্দোলনটা, আমরা রাজু ভাস্কর্যে যখন যাই, যাওয়ার পরে 1-1.5 ঘন্টা অবস্থান করার পরেই দেখেন যে ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে কিছু ছাত্রলীগ এবং কিছু টোকাই, যাদের আসলে কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ড নাই, যারা রাস্তায় ফুটপাতে থাকে, এদের একটা অংশকে ছাত্রলীগ টাকার বিনিময়ে ভাড়া করে এনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে। যে নৌকন হামলা আসলে আমি আর বলতে চাচ্ছি না বা বলার মতো অবস্থায়ও নাই, কারণ ওই সময় আমরা প্রত্যক্ষদর্শী ছিলাম আর আপনারা ক্যামেরার সামনে ছিলেন, আপনারা এটা প্রত্যক্ষদর্শী এবং আমি বিশ্বাস করি আপনারা এটা ধারণ করেন এবং এটা সারা বাংলাদেশের মানুষ জানে। তো এরপর থেকেই মূলত আমাদের আন্দোলনটা একদম অতিরিক্ত বেগবান হয়। পরের দিন এই নগ্ন হামলার, বিশেষ করে ছাত্রীদেরকে যেভাবে পিটানো হচ্ছিল, যেভাবে মারা হচ্ছিল, এটা আসলে সারা পৃথিবী ধিক্কার জানাইছিল। ওই দিন 15 জুলাইয়ের আরেকটা ঘটনা আমি একটু বলে রাখি। সন্ধ্যার সময় আমাদের কাছে নিউজ আসলো আসরের নামাজের পরে যে আসলে ঢাকা মেডিকেলে যে সকল আহত শিক্ষার্থীরা চিকিৎসা নিচ্ছে, তাদেরকে চিকিৎসা নিতে দিচ্ছে না কারা? স্বৈরাচারের পালিত গুন্ডা বাহিনীর ছাত্রলীগ। তারা হসপিটালে ঢুকে সেই সকল আহত শিক্ষার্থীদেরকে আবার মারধর করতেছে এবং ডাক্তারদেরকে চাপ দিচ্ছে তাদেরকে চিকিৎসা না দেওয়ার জন্য। এই অবস্থার মধ্যে যখন আমাদের কাছে আবার একটা নিউজ আসে, আমরা চলে যাই সেখানে, আমরা ঢাকা কলেজ থেকে বড় একটা অংশ যাই। তবে একটা বিষয় আমি একটু বলে রাখি, আমি ঢাকা কলেজ ছাত্র শিবিরের একজন দায়িত্বশীল এবং আন্দোলনের সময়টাতে আমি নিউ মার্কেট থানা সভাপতি, রানিং থানা সভাপতি ছিলাম ছাত্র শিবিরের। তো এখান থেকে আমরা শিবিরে একটা গ্রুপ যাই এবং অন্যান্য ছাত্র সংগঠনের সবাই গেছে। আমরা এই আন্দোলনে আমি ভাগ করতে চাচ্ছি না কে কোথায় কিভাবে অংশগ্রহণ করছে, কারণ আমরা যদি আমাদের পরিচয়টাকে, আমাদের পলিটিক্যাল আইডেন্টিটিটাকে সামনের আন্দোলনে যেতাম, তাহলে হয়তো সরকার এই আন্দোলনটাকে পলিটিক্যাল আন্দোলন বলে দমিয়ে দিত, যার ফলে অন্যান্য ছাত্র সংগঠনগুলোর যে অবদান বা তারা যে সামনে আসছে বা তারা যে আন্দোলন করছে, এটা তারা কেউ নিজেদের নাম নিয়ে করে নেয়। আমি এটা বিশ্বাস করি, আমি এটা ধারণ করি, কারণ আমি সকল ছাত্র সংগঠনের ভাইদের সাথে আন্দোলন করছি এবং সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ ভূমিকা পালন করছে, এটা আমি বিশ্বাস করি। তো আমরা ছাত্র শিবির থেকে একটা গ্রুপ যাই, আমাদের কাছে আসলে ঠিক মাগরিবের নামাজের সময় একটা মেসেজ আসে যে আগামী 10 মিনিটের ভিতরে যে কোনো মূল্যে চাংখারপুল ঢাকা মেডিকেল এরিয়ায় পৌঁছাতে হবে এবং ওইখানে যারা আছে অন্যান্য আন্দোলনে তারা মাইর খাচ্ছে। তো সবাই করে আমি হচ্ছে একটা সিএনজিতে করে 200 স্টাম্প নিয়ে ওখানে যাই।
স্টাম্প নিয়ে গেলে আপনি দেখবেন ঢাকা মেডিকেল আমতলা গেটের অপোজিটে একটা ডাস্টবিন আছে। ওইখানে আমি সিএনজিটা ব্রেক করি। ব্রেক করার কারণটা ছিল আমি ওখানে দেখলাম ২ টা পক্ষ ধাওয়া পাল্টা দেওয়া চলতেছে। কিন্তু কোন পক্ষটা সাধারণ শিক্ষার্থীদের, কোন পক্ষটা ছাত্রলীগের আমরা বুঝতে পারতেছিলাম না। আইডেন্টিফাই করতে পারতেছিলাম না। তো মাগরিবের নামাজ ওইদিন আমার কাজা হওয়ার পথে আমি সিএনজি ওয়ালাকে বললাম যে, "মামা আপনি একটু যদি আমাকে সুযোগ দেন, আমি আপনার সিএনজিতে বসে এখানে নামাজটা পড়ব। ততক্ষণে হয়তোবা আমি পরিস্থিতিও পর্যবেক্ষণ করতে পারব।" আমি ওখানে নামাজ পড়লাম সিএনজির মধ্যে। নামাজ পড়া অবস্থায় একজন ভাই সিএনজির পাশে এসে দাঁড়িয়ে আমাকে বলল যে, "তাওহিদ ভাই।" উনি ওটা বলে দাঁড়িয়েছিল। যেহেতু দেখতেছিলাম আমি সিএনজির ভিতরে নামাজ পড়তেছিলাম। তো উনি দাঁড়িয়েছিল। তো নামাজ শেষ করে বললাম, "জি তাওহিদ ভাই।" তো উনি আমাকে ইশারা করলো যে ডান পাশে অর্থাৎ শেখ হাসিনা বার্ন ইউনিটের ঠিক কর্নারে। ওইখানে যে গ্রুপটা আছে এই গ্রুপটা সাধারণ শিক্ষার্থীদের। তো এরপরে আমি যখন লক্ষ্য করলাম ওখানে আমি মানে আমার যেহেতু ছাত্র শিবির রাজনীতির সাথে পরিচিত, ছাত্র শিবিরের অনেক ভাইকে আমি দেখতে পেলাম যাদের ফেসগুলো আমি চিনি। তো পরিচিত ফেস হওয়ার কারণে ওইখানে আমি সিএনজিটা ওই পাশে চাপিয়ে দেই। চাপিয়ে দেওয়ার পরে মূলত আমরা ১ম ছাত্রলীগকে ওখান থেকে ধাওয়া দেই। যেখানে চলে যা মহসিন হলের সাধারণ শিক্ষার্থী কিংবা অন্যান্য রাজনৈতিক দলের অনেক ভাইয়েরা ছিল। সবার সমন্বয় এবং তখন পুলিশ আমাদেরকে বাধা দেয়। পুলিশ বাধা দিলেও সেখানে তারা খুব বেশি আমাদের সামনে টিকতে পারেনি। এরপর আমরা মেডিকেলের ভিতরে ঢুকে ওইদিন শিক্ষার্থীরা যারা আহত ছিল মেডিকেলে ছিল তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করি এবং আমি স্পষ্ট করে বলতে পারি ওইদিন ঢাকা মেডিকেলের যে সিনিয়র অধ্যাপক যারা ছিল, যারা ডক্টর ছিল, তারা কেউ হচ্ছে চিকিৎসা দিতে চাচ্ছিল না। ছাত্রলীগকে মেডিকেল থেকে বের করে দেওয়ার পরেও এবং তাদেরকে একটা সময় চাপ প্রয়োগ করে, জোর প্রয়োগ করে যেভাবে হোক তাদেরকে চিকিৎসা দিতে বাধ্য করা হয়েছিল এবং সেই ভূমিকা আমরা পালন করছি। এই হচ্ছে আমাদের আসলে আন্দোলন শুরু হয়। আর এরপরের ঘটনা হয়তো অনেকটা জানেন। ১৬ তারিখ আবু সাঈদ শহীদ হওয়ার পরের ঘটনা। এরপরে আন্দোলন আস্তে, আস্তে বেগবান হতে থাকে। তো আন্দোলনটা শুরুর জার্নিটা যদি বলি তাহলে এক কথায় বললে ৪ই জুন থেকে আমাদের যে আন্দোলনটা অল্প স্বল্প অম দীর্ঘতায় শুরু হয় সেটা ১৫ই জুলাই এসে মূলত একদম পূর্ণ আন্দোলনে, পূর্ণ মাত্রাপায় আন্দোলনের যাত্রা নতুন করে শুরু হয়। যেটা আবার সেই আগুনে ঘি ঢালে ১৬ তারিখে শহীদ আবু সাঈদ শহীদের মাধ্যমে। আচ্ছা, এই যে ১৬ তারিখে রংপুরে প্যাসিসে যে গুলি আমাদের শহীদ হন আবু সাঈদ। আপনার কি মনে হয় যে আবু সাঈদের এই শহীদ হওয়াটা আন্দোলনকে আরো বেশি বেগবান করেছে? ডেফিনিটলি আমি যদি বলি ১৫ তারিখে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর বিশেষ করে বোনদের উপরে যে নির্যাতনটা হইছিল, একটা ছেলে মানুষ হিসেবে আমি অনেকভাবে নিজেকে সেভ করতে পারি। বোনেরা যারা তারা কিন্তু আসলে পারে না। কারণ তাদের শারীরিক গঠনটা আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে আমাদের থেকে একটু দুর্বল করে সৃষ্টি করছে। তো সেক্ষেত্রে নিরীহ নিরস্ত্র আমাদের বোনদের উপরে রাজু ভাস্কর্যে যে নগ্ন হামলাটা হয়েছিল সেটা গোটা দেশ জাতি প্রত্যক্ষ করছে এবং সেটার প্রতিবাদে যখন পরের দিন আমরা আন্দোলনে নামি, সেই প্রতিবাদ মিছিলে পুলিশ এভাবে ওপেন একজন শিক্ষার্থীকে সবার সামনে গুলি করে মেরে ফেলে এবং আপনি যদি নিউজ দেখেন তদন্ত রিপোর্টে দেখা গেছে বুলেটে আবু সাঈদের মৃত্যু হয় নাই। অন্য একটা প্রতিবেদন ওখানে দাখিল করা হয়েছিল। এটা ছিল সবচেয়ে নগ্ন মিথ্যাচার এবং গোটা জাতির সাথে একটা সাধারণ শিক্ষার্থী, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে হত্যার যে দায়টা সেটা তারা স্বীকার না করে বরঞ্চ তাকে নগ্ন হস্তক্ষেপ করে সেই রিপোর্টের উপরে তারা যে রিপোর্টটা পেশ করছিল এটা আসলে আমাদের জন্য ছিল লজ্জাজনক, আমাদের জন্য ছিল ভয়ংকর। আমরা এরপর আমাদের নিজেদের জীবন নিয়ে আশঙ্কা করছিলাম। সো খুব স্বাভাবিকভাবে একজন ভাইকে মেরে ফেলার পরে ওপেন সবার সামনে গুলি করে মেরে ফেলার পরে তার সেই হত্যাটাকে তারা স্বীকার করতেছে না, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছে না, বরং তার উপরে দায় চাপিয়ে দিচ্ছে বিভিন্নভাবে। তাকে দোষারোপ করা হচ্ছে, তার পরিবারকে কোণঠাসা করতেছে। তো নেক্সট আমি সেটার জবাবটা কি? আমার কাছে তো জবাব নাই। তার মানে হয় শহীদ নয় গাজী। এটাই ওই আবু সাঈদের মৃত্যুটা আমাদের আন্দোলনটাকে প্রচুর পরিমাণে আমি বলব যে গোটা আন্দোলনকে যে ঘটনাগুলো বেগবান করছে তার ভিতরে 60% আমি আবু সাঈদের শহীদের ওই ঘটনাকে দেব। ১৭ থেকে ১৮ জুলাই কমপ্লিট শাটডাউন ছিল। ওই মুহূর্তটা আন্দোলনের চিত্রটা কেমন ছিল? আচ্ছা ১৭ থেকে ১৬ থেকে ১৮ জুলাই যদি বলি সেক্ষেত্রে আমরা আসলে আপনি দেখবেন যে প্রত্যেকটা মানুষ যাদেরকে বিশেষ করে বিশ্ববিদ্যালয় বা কলেজগুলো হল ছাড়ার নির্দেশ দেওয়া হচ্ছিল আমরা আমাদের কথায় অনড় ছিলাম। হয় লাশ যাবে না হয় আমরা হলে থাকবো। এই অবস্থানটা থেকে যখন আমরা অনড় ছিলাম আমাদের আন্দোলন চলমান ছিল। কোথাও না কোথাও বিশেষ করে আমি যদি উত্তরা এবং হচ্ছে আপনি দেখবেন ১৭ তারিখে ১ম উত্তরায় ব্র্যাক ইউনিভার্সিটির আমি ওই ভাইটার নাম ভুলে গেছি, উনি শহীদ হন সকালবেলা। তো এইখানে আমরা আসলে কেন আমরা বুলেটের সামনে যেতে নিজেদের ভয়কে উজাড় করে দিয়েছিলাম এটা একটু বলি। আজকে যদি আমি প্রাইভেট ইউনিভার্সিটির গুলোর কথা চিন্তা করি, যারা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করে তারা যদি তাদের ৮টা সেমিস্টার যেভাবে শেষ করে বা ১২টা সেমিস্টার তারা যেভাবে শেষ করে,
যে পরিমাণ অর্থ তারা খরচ করে শেষ করে, আমি বিশ্বাস করি এই অর্থ দিয়ে যদি তারা ঢাকা শহরে কিংবা বাংলাদেশে একটা বিজনেস শুরু করে, তাদের কোটিপতি হতে সর্বোচ্চ 2 বছর সময় লাগবে। এই পরিমাণ অর্থ তারা ব্যয় করে। অর্থাৎ তারা কিন্তু আমার এই চাকরির জন্য আন্দোলন করে নাই। তারা কেন আন্দোলন করছে? তারা করছে বললো যে আমার একজন সাধারণ শিক্ষার্থীকে বিনা কারণে হত্যা করা হয়েছে। তো সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভাইয়েরা যখন তাদের জীবনকে বিলিয়ে দিচ্ছে, আমাদের মতো ন্যাশনাল বলি কিংবা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটির আমাদের জন্য যারা হচ্ছে যে এই কোটা প্রথার বিলোপটা চাচ্ছি, আমি আবারও বলি যে পাবলিক ইউনিভার্সিটির আন্দোলনে আসার কোনো দরকারই ছিল না। তারা চাইলে ঘরে বসে থাকতে পারত, কারণ এটা তাদের ডাজন্ট ম্যাটার তাদের কাছে, আমার কাছে মনে হচ্ছিল। কিন্তু সে ভাইরাও যখন নিজেদের জীবন দিচ্ছিল, তখন আসলে তো সেকেন্ড কোনো ওয়ে নাই, আমরা আমাদের আন্দোলনটা চলমান থাকে। তো এরপরে 17ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার ভিতরে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সারা বাংলাদেশটা সেম ঘোষণা ছিল। তবে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ঢাকা কলেজ, আমাদের এই 4টা প্রতিষ্ঠানকে মার্ক করে বলা হয়েছিল সকল শিক্ষার্থীরা হল ছেড়ে চলে যাবে। তো আমরা অনড় ছিলাম, আমরা হল ছেড়ে যাব না। 17ই জুলাই কিংবা 18ই জুলাই, হ্যাঁ 17ই জুলাই মেবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিকালবেলা পুলিশ সহ প্রশাসনের বিভিন্ন লোকজন এবং হচ্ছে সেই সাথে ছাত্রলীগ, আওয়ামী লীগ, তারা ক্যাম্পাসে ঢুকে তাদেরকে হল থেকে বের হয়ে যেতে বাধ্য করছিল। এখন আপনি পুলিশের বাহিরেও যারা তখন ফ্যাসিস্ট সরকারের দোসর ছিল, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, তাদের সাইড সংগঠন, এরাও কিন্তু সবার হাতে অগ্নিঅস্ত্র কিংবা হচ্ছে চাপাতি, রামদা এইসবই ছিল। তো ভাই আমার হাতে সর্বোচ্চ একটা স্টাম্প, একটা লাঠি কিংবা একটা ইটের কোণা, এটা নিয়ে আসলে অস্ত্রের সাথে মোকাবেলা করাটা কঠিন ছিল। তো বাধ্য হয়ে ওই দিন তারা হল ছাড়তে শুরু করে। এবং আমি যদি স্পেসিফিক ওই দিন বলি, ওই দিন আমি ওই সময়টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছিলাম, অর্থাৎ বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে ছিলাম। সবচেয়ে বেশি আমার বিচরণটা ছিল মল চত্বরে। আপনারা দেখবেন ওই দিন অনেকগুলা ছবি ভাইরাল হয়েছে, তার ভিতর সবচেয়ে হৃদয় বিদারক ছবি যেটা ছিল, একজন ভাইয়ের এই ডান হাতের এই বৃদ্ধাঙ্গুলের একটা ছবি ছিল যেটা পরে ছিল মল চত্বরে। ওই ছবিটা আমার এই ফোন থেকে তোলা, এবং আমার ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ম্যাক্সিমাম ছবি আমার ফোন থেকে তোলা ছিল। আমি ওই দিন একটা টোকাই রেখেছিলাম, একটা ট্রাউজার পায়, একটা টি শার্ট পরা, একটা চটি জুতা পায়, সেটাও আমি বের হয়ে আসার সময় ফেলে দিয়েছিলাম, একদম টোকাইয়ের ভেসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আসি। এবং আমার কাছে এই ফোনটা আছে, আমি যতটুকু পারছি ওখান থেকে কভার করছি। কভার করার পরে যখন দেখলাম আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বের হয়ে আছে, সেখানেও দেখেন সবচেয়ে কঠিন ছিল আমাদের জন্য ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা তাদের আইডি কার্ড প্রদর্শন করে তাদেরকে ক্যাম্পাস থেকে বের হতে হচ্ছে। শুধুমাত্র তাতেও হচ্ছে না, শাহবাগ কিংবা নীলক্ষেত মোড়ে ছাত্রলীগের পোলাপান তাদের আইডি কার্ড চেক করে করে তাদেরকে মারতেছিল। সেখানেও বন্ধুদেরকে অশ্লীলতাহানি পর্যন্ত করা হয়েছে, কোনো মিডিয়া সেটা কভার করে নাই। তো এটা দেখার পরে প্রথমে ভয়ে পেয়েছিলাম যে হয়তো আমি বের হতে পারবো না, কারণ না আছে আমার কাছে আইডি কার্ড, তার উপরে আমার ফোনে যে পরিমাণ ডকুমেন্টস আছে। একটা সময় চিন্তা করছিলাম যে ডিলিট করে দেবো কিনা। তো আরেকটা সময় চিন্তা করলাম যেহেতু আইডি কার্ড ছাড়া যারা আছে তাদেরকে মারধর করতেছে, তো তাতে আমার যে অবস্থা হবে, ডকুমেন্টগুলো থাকলেও যা হবে, না থাকলেও তাই হবে। তারপরে আমি হচ্ছে ওই ডকুমেন্টসগুলো সহই বের হলাম। তো আমি বের হয়েছিলাম জিয়া হল এবং বঙ্গবন্ধু হলের মাঝখান দিয়ে কাঁটাবনের পাশ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার একটা পকেট গেট আছে, আমি ওই গেটটা দিয়ে বের হই। যখন বের হই ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তখন চাপাতি নিয়ে ওইখানে আড্ডা দিচ্ছিল। তো আমি আমার মতো করে ওই যে বললাম যে একদম জেনারেল একটা ড্রেস ছিলাম, একটা টি শার্ট পরা যেটাও নোংরা, এবং একটা ট্রাউজার পরা যেটা আসলে মানসম্মত না, এবং আমার পায়ে যে চটি জুতোটা ছিল ওটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ফেলে দেয়। মানে এক কথায় যদি বলি, একদম টোকাইয়ের ভেসে আমি ওখান থেকে বের হই। বের হওয়ার পরে আমি কিছুটা ভয়ে বের হই কার করেও। তো আমি কাঁটাবন মসজিদ পর্যন্ত আসা পর্যন্ত তারা আমাকে আর ডাক দেয় না। ডাক না দেওয়ার ফলে হচ্ছে আমি এই পাশে চলে আসি, এই পাশে এসে রিক্সা নিয়ে আমার বাসায় চলে আসি। তো এইভাবেই চলমান ছিল। তো 18 তারিখ 19 তারিখ পর্যন্ত কমপ্লিট শাটডাউন ছিল, এটা জানেন। কিন্তু 18 তারিখে প্রথমে সায়েন্স ল্যাবে, যেহেতু আমি ঢাকা কলেজের শিক্ষার্থী, আমাদের মূল স্পটটা সায়েন্স ল্যাব ছিল। সায়েন্স ল্যাবে আন্দোলন করা একজন শিক্ষার্থী, যে আইডিয়াল কলেজের শহীদ ওসমান, যিনি হচ্ছে 18 তারিখে আমাদের আজিমপুর সরকারি কলোনির ভিতরে যাকে পুলিশ গুলি করে হত্যা করে, এটার বিরুদ্ধে আমরা 19 তারিখ হচ্ছে আমাদের সকাল থেকে কর্মসূচি থাকে, কিন্তু পুলিশ সায়েন্স ল্যাব ঘেরাও করে রাখার ফলে আমরা ওইখানে যেতে পারতেছিলাম না। তো তখন আমাদের ঢাকা কলেজের ছাত্র শিবিরের দায়িত্বশীলদের পক্ষ থেকে আমরা পদক্ষেপ নেই, যা হয়ে যাক আমরা হচ্ছে ওইখানে গায়েবানা জানাজা পড়বো বাদ জুমা 19শে জুলাই। জুমার আগে দেখলাম মোটামুটি পুলিশও অবস্থানটা ছেড়ে দিয়েছে, এবং ওখানে বাইতুল মামুর জামে মসজিদ যেটা আছে, আমরা ওইখানে জুমার নামাজ পড়ি। এবং আমার উপরে স্পেসিফিকলি নিউ মার্কেট থানা সভাপতির উপরে দায়িত্ব আসে যে ওইখানে মসজিদের সকল মুসল্লিদেরকে দাওয়াত দেয়া, যে আমরা এখানে গায়েবানা জানাজা পড়বো, শহীদ রাফি এবং শহীদ ওসমানের গায়েবানা জানাজা পড়বো। এটা হচ্ছে যে আমাদের
তো যাই হোক আমরা ভিতরে যাই মসজিদে নামাজের জন্য। আমার সাথে তৎকালীন আমাদের ছাত্র শিবির কলাবাগান পূর্ব থানা সভাপতি মোহাম্মদ মামুন ভাই ছিল। যিনি হচ্ছে বর্তমান ঢাকা কলেজের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেছে ছাত্র শিবিরে। তো আমাদের ২ জনের দায়িত্ব ছিল তাদের সকলের কাছে দাওয়াত পৌঁছে দেয়া। তো এর পিছনে রিসেন্ট টাইম হচ্ছে আমরা আন্দোলনের স্লোগান দেওয়ার কারণে আমাদের গলার অবস্থা খুবই জঘন্য ছিল যে আসলে আমরা কথা বলতে পারতেছিলাম না। কথা বললে যে কেউ শুনবে, সামনাসামনি বসা একজন লোকও শুনবে এরকম অবস্থা আমাদের ছিল না। তারপরেও যাই হোক আলহামদুলিল্লাহ আমরা মসজিদে গিয়ে ওখানে যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলি যে আমরা নামাজের পরে এখানে গায়েবানা জানাজাটা পড়তে চাচ্ছি। আমরা মুসল্লিদের কাছে দাওয়াত দিতে চাচ্ছি। সেক্ষেত্রে ওখানে যে কর্তৃপক্ষ আছে তারা আমাদেরকে খুব লাঞ্ছিত এবং অপদস্থ করে ওখান থেকে বের করে দেয় মসজিদ থেকে। মানে শুধুমাত্র গায়ে হাত দেওয়াটা বাকি ছিল, বাদবাকি সব ধরনের শব্দচয়ন তারা আমাদের সাথে করছে। তো একটা সময় হতাশ হয়ে গেলাম। কিন্তু সিদ্ধান্ত যেহেতু ওই যে মৃত্যুকে ভয় করা সিদ্ধান্ত যেটা হয় আসলে আমাদের সামনে কোনো পথ ছিল না। আমরা ২ জন নামাজ শেষ করে দাঁড়িয়ে গেলাম মসজিদের ঘেটে এবং ২ জনে আমাদের গলায় যতটুকু সাউন্ড ছিল এটা দিয়ে আমরা দাওয়াত দেওয়ার চেষ্টা করলাম। আমরা চিল্লায়ে বলতেছিলাম যে এখানে শহীদ রাফি এবং ওসমানের গায়েবানা জানাজা হবে, সকলে উপস্থিত হবে। তা আলহামদুলিল্লাহ ওইদিন জুমার নামাজ আদায় করা প্রায় 80% মুসল্লি আমাদের গায়েবানা জানাজায় অংশগ্রহণ করে। অংশগ্রহণ করার পরে নামাজ শেষে আমরা সাধারণ মুসল্লিরা আমাদের আসলে এখানে ওইদিন খুব বেশি অবস্থান নেওয়ার যে টার্গেট ছিল এমনটাও না। সাধারণ মুসল্লিদের তাদের যে আগ্রহ দেখছিলাম সাধারণ মানুষের, সেটা আসলে আমাদেরকে ভিতরে নাড়া দিচ্ছিল যে তারা কেন আন্দোলনে যদি এভাবে সক্রিয় ভূমিকা পালন করতেছে আমরা কেন না? ওখানে ম্যাক্সিমাম ছিল ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ। তারা ওখানে অবস্থান নেয়। সেখানে আমি একজন ইয়াং আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ এখন সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। এই বয়সটা তো ১৮ বছর বয়স, সেটা আসলে জয় করার বয়স। আমি কেন না? তো এখান থেকে সাধারণ মুসল্লিদের সহ শিক্ষার্থীরা একটা মিছিল নিয়ে সায়েন্স ল্যাব নিয়ে সে নীলক্ষেত মোড়ে গিয়ে ওইখান থেকে ইউটার্ন নিয়ে এসে আবার সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করে। তো যখন আমরা ওখানে অবস্থান করি তখন হচ্ছে আমার সাথে আমাদের ঢাকা কলেজের সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের এক ছোট ভাই, ওর নাম হচ্ছে কেফায়েত, ওর সাথে দেখা। ও আমাকে বলল, "ভাই আপনি কি শিবির করেন?" আমি বললাম, "হ্যাঁ ভাই।" ও বলল যে, "ভাই আসলে আমার কাছে যতটুকু নিউজ আছে উত্তরাতে আজকে পুলিশ হেলিকপ্টার নিয়ে গুলি করছে। আমি মোহাম্মদপুরের দিকে যাচ্ছি, আপনারা এখানে একটু সাবধানে থাকবেন।" ও এটা বলে ও আমার থেকে আমার নাম্বার নিয়ে গেলে ওর নাম্বারটা আমাকে দিয়ে মোহাম্মদপুরে চলে আসলো। চলে আসার পরে কিছুক্ষণ পরে ফোন দিয়ে বলা যাবে মোহাম্মদপুরেও পুলিশ হেলিকপ্টার নিয়ে গুলি করতেছে। তো এটা বলার পরে আমি ওখানে সবাইকে সাবধান করার আগে জাস্ট মোহাম্মদপুর থেকে সায়েন্স ল্যাব মোড়ে হেলিকপ্টার যেতে সর্বোচ্চ ১০ সেকেন্ড লাগে। এটা এর ভেতরে দেখলাম অলরেডি আমাদের উপর থেকে গুলি, টিয়ার শেল শুরু হয়ে গেছে। তো একটা পর্যায়ে মানুষ তো ছত্রভঙ্গ হয়ে গেল। ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পরে ওই দিনে হচ্ছে মানে দেখলাম যে পুলিশও নাই, হেলিকপ্টারও নাই, কিছুই নেই। কিন্তু চারদিক থেকে গুলি আসতেছে। শুধু গুলি আর সাউন্ড গানের আওয়াজগুলো আসতেছে। কোথা থেকে আসতেছে, কিভাবে আসতেছে কিছুই বুঝতে পারতেছিলাম না। তো এর মধ্যে আমরা হচ্ছে আমাদের মতো করে ওখানে আবার জড়ো হচ্ছিলাম। যে যেভাবে পারছিলাম জড়ো হচ্ছিলাম। ধানমন্ডি ৩ নম্বর রোডের মাথায় দাঁড়িয়ে আমি একটা ছেলের সাথে কথা বলতেছিলাম। ওর নাম হচ্ছে শুভ। ফুল বিক্রি করত। মানে এমন একটা মানুষ ঐদিন যার সাথে আমি কথা বলতেছিলাম, যার সাথে আন্দোলনের সাথে কোনো সম্পৃক্ত হওয়ার কোনো কথা না। কারণ আমি বরাবরই বলি আমরা আন্দোলন করছিলাম আমাদের একটা স্বার্থের জন্য। এটা সত্যি কথা। আমরা চাকরির ক্ষেত্রে নিজেদের সুযোগ সুবিধাটা বৃদ্ধির জন্য। আমরা যে বৈষম্যটার মধ্যে ছিলাম সেই বৈষম্য থেকে বের হয়ে আসার জন্য আমাদের আন্দোলনটা ছিল। কিন্তু যেই ছেলেটা রাস্তায় ফুল বিক্রি করে, যার কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নাই, সে কিন্তু আসলে এই আন্দোলনের কেউ না। তো ওই ছেলেটা আমার হাতের উপরে পিছন থেকে আপনি দেখবেন বিআরবিসি হসপিটালটা হচ্ছে গ্রিন রোডের মাথায়। ওটার ছাদ থেকে শর্ট গুলি করলো এবং ওই ছেলেটা ওর সাথে আমি কথা বলতেছিলাম, আমার সামনে ওর মাথায় গুলি লাগলো, ও মারা গেল। আমি ওকে এভাবে ধরলাম, আমি বুঝতে পারলাম মারা গেছে। তো ওই সময় আমার ভিতরে শুধু একটা জিনিসই কাজ করতেছিল যে ও কোন স্বার্থে আন্দোলন করতেছে। আমার সমবয়সী একটা ছেলেও মারা যাচ্ছে, মারা গেছে কেন? পুলিশের গুলিতে। ওর অপরাধ ও শুধু আন্দোলন করছে। আন্দোলন কেন করছে এটা ও নিজেও যায় না। ও শুধু এটা জানতো যে দেশের মানুষের স্বার্থে, সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে এই আন্দোলনটা একটা ন্যায্য দাবি। সেই দাবির সাথেও একাত্মতা প্রকাশ করছিল। ও কিন্তু কোনো ধরনের সরকারি চাকরি পাবে না কিংবা সরকারি চাকরির জন্য কখনো ট্রাইও করবে না। তো ওরে আমি হসপিটাল পর্যন্ত নিয়ে গেলাম। সেখানে আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করছে আইডিয়া কলেজের ২ টা ছেলে যাদেরকে আমি চিনি না। ওরা এবং ২ জন রিক্শাওয়ালা। এই ৪ জন মানুষের সহযোগিতায় আমি হচ্ছে ওই ছেলেটার লাশটা পপুলার হসপিটাল পর্যন্ত নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে সেখান থেকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করলে অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এর ভিতরে মোহাম্মদপুর থেকে একটা ছেলের লাশ নিয়ে যায় যার মাথার এই অংশটা নাই। পুলিশের গুলিতে এই অংশটা নাই। তো এটা দেখে অনেকটা বিচলিত হয়ে পড়ি যে আসলে এটা কি আমার দেশ? এইজন্যই কি আসলে মুক্তিযোদ্ধারা এই দেশটা স্বাধীন করছিল? যে আমার তেলের টাকায় কেনা বুলেট, আমার টাকার কেনা রাইফেলসে আমার জীবন হারাবে, আমার ভাইয়ের রক্ত ঝরবে।
তো আসলে অনেকগুলা চিন্তা ভাবনা এর ভিতরে হচ্ছে মানে ওই ঘটনার কিন্তু তখনও চলমান, কোনো পুলিশ নেই, কিছু নেই, কিন্তু গুলি হচ্ছে, সাউন্ড গ্রেনেড আসতেছে, টিয়ার শেল আসতেছে, কোথা থেকে আসতেছে আমরা দেখতেছি না, আমরা জড়ো হতে চেষ্টা করতেছি, পারতেছি না। এর ভিতরে এক পর্যায়ে একটা পুলিশ ভ্যান এলিফ্যান্ট রোড দিয়ে সায়েন্স ল্যাব দিয়ে উঠলো। আমরা ভাবলাম হয়তো যাদেরকে পাবে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাবে, এই জন্য আমরা মোটামুটি একটু সেফ জোনে যাওয়ার চেষ্টা করলাম। যখনই দৌড় দিলাম তখন দেখলাম আসলে এটা না, মূলত প্রত্যেকটা জানালার দুই সাইডে দুইজন পুলিশ বসা, তাদের প্রত্যেকের বন্দুকের নকল থাক করা দুই পাশে, তারা এলোপাতাড়ি গুলি করতেছে এবং সবগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে ছিল চাইনিজ রাইফেল। ঠিক আছে, যেটা আমরা আসলে আন্দোলনের সময় শুনছি সিআর ফায়ার। সিআর ফায়ার কি এটা আমি আসলে জানতাম না, আমি বুঝতাম না। পরবর্তীতে আসলে এই শব্দটা নিয়ে যখন ঘাটাঘাটি করলাম বুকুর কিংবা চলে যা, বিশেষ করে আমাদের বর্তমান যে আছে তাজউদ্দিন আহমেদ, যিনি ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর, ওনার থেকে আমি এই শব্দটা প্রথম জানতে পারলাম, ওনার একটা বক্তব্য থেকে। সিআর ফায়ার মানে চাইনিজ রাইফেল ফায়ার। তো এগুলা পড়তেছে, বুলেট বিদ্ধ হচ্ছে, কেউ রাবার বুলেটে বিদ্ধ হচ্ছে, ওখানে পড়ে যাচ্ছে। পুলিশ ভ্যানটা চলে আসলো এদিকে, চলে আসার এক পর্যায়ে হচ্ছে যারা আহত ছিল তাদের আবার আমরা পপুলার হসপিটালে নিয়ে গেলাম। এখানে একটা বিষয় একটু বলে রাখি, আন্দোলনের শুরু থেকে আমাদের জুলাইয়ের যে ধারণাটা ছিল, যে আমাদের যে চেতনাটা আমরা লালন করছিলাম, সেই জায়গা থেকে আমরা কিছুটা বিচ্ছুত এই জন্য করি। আন্দোলনের শুরু থেকে আমি সায়েন্স ল্যাবের কথা বারবার বলি, সেখানে যদি বলি পপুলার হসপিটাল, আপনার ল্যাবেড হসপিটাল এবং হচ্ছে গণস্বাস্থ্য হসপিটাল, এই তিনটা হসপিটাল ওইখানে একদম ক্লোজে। যদি একটু সামনে বলি আমার ওখানে মডার্ন আছে। তো এই তিনটা হসপিটাল, গণস্বাস্থ্য, পপুলার এবং হচ্ছে ল্যাবেড, এই তিনটা হসপিটাল আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছে। আমরা যে সকল আহত ভাইদেরকে তাদের কাছে নিয়ে গেছি, শুধুমাত্র ঔষধের দাম ব্যতীত, ঔষধের মূল্য ব্যতীত তারা আমাদের কাছ থেকে কোনো এক পয়সাও নেয়নি। এই হসপিটালগুলোতে বিশেষ করে আমি সবচেয়ে বেশি রোগী নিয়ে গেছি, কখনোই নাইতি। তো স্বাভাবিকভাবে এই তিনটা হসপিটাল আমাদের জন্য কিছুটা সেফ জোন ছিল। যদিও পপুলার হসপিটালে এক দুইজন কর্মকর্তা তারা এটার বিরোধিতা করছিল, কিন্তু বিশাল একটা হসপিটালে সবাই যখন আমাদের সাপোর্ট দিচ্ছে তখন সেটা আমাদের জন্য সহজ হয়ে গেছে। ওই ২-৪ জনের কাজকর্ম এটা আমাদের জন্য খুব বেশি এফেক্টেড হয় নাই, আমাদের বিরুদ্ধে খুব বেশি তাদের আচরণগুলো এফেক্ট করেনি। তো এই ছিল ১৯শে জুলাই। তো ১৯শে জুলাই এর পরের ঘটনা যেটা, আমরা সন্ধ্যার আগে মাগরিবের আজানের আগে আমাদের কাছে একটা মেসেজ আসলো যে যত দ্রুত সম্ভব একটু সেফ জোনে চলে যাবে। কারণটা হচ্ছে পুলিশের আমাদের কাছে তখন নিউজ আসলো যে চারদিক থেকে পুলিশ প্রত্যেকটা স্পটকে ঘেরাও করা প্ল্যান করতেছে। তো এরপরে বাসার দিকে চলে যাবো। আমার বাসা ছিল গ্রিন রোড, ভূতের গলি হাক্কানি মসজিদের সাথে আমার বাসা। যখন গ্রিন রোডে ঢুকলাম, ঠিক বেবজা কমপ্লেক্সের সামনে ২টা বাচ্চা পুলিশের গুলিতে এক বুলেটে মারা গেল। এবং সেখানে একটা ছেলে, ওর বয়স সর্বোচ্চ ১৩ থেকে ১৪ বছর হবে, একটা বুলেট ওর মাথার একদম মাঝখান দিয়ে ঢুকলো, পিছন দিয়ে বের হয়ে গিয়ে ৮ বছরের একটা বাচ্চা, ৭ থেকে ৮ বছর, ওর মাথার ভিতরে ওই একটা বুলেটে ঢুকে গেল এবং স্পট ডেড ২ জন। যারা ওই দিন ওইখানে প্রত্যক্ষদর্শী ছিল, আপনি যদি তাদের কাছ থেকে নিউজ নেন বা হচ্ছে তথ্য নেন, তাহলে জানতে পারবেন ওইখানে প্রায় ২০ থেকে ২৫ দিন পর্যন্ত ওদের রক্ত ওই বেবজার সামনে ওই জায়গাটা একদম তাদের রক্ত মিশেছিল এবং ওই ছবিটা এখনো হচ্ছে যে আমার কাছে তরতাজা মনে হচ্ছে। তো একই দিনে ৪টা মানুষ যখন আমার সামনে মারা গেল, যার ভিতরে ২ জন, একজন আমার সমবয়সী, বাদবাকি ৩ জন আমার চাইতে জুনিয়র। এরা অকাতরে জীবন দিচ্ছে। এরপরে আসলে আমাদের জীবনের আর কোনো মানে আমরা কখনো জীবন নিয়ে শঙ্কিত ছিলাম না। কারণ আমরা তখন মৃত ছিলাম। আমার কাছে মনে হচ্ছে ওই আর অলরেডি শহীদ। তো এই জীবনগুলোর বিনিময়ে আমাদের আন্দোলনটা বেগবান হতে থাকে, চলমান থাকে। এই ছিল আসলে ওই ৪ দিনের আমার এক্সপেরিয়েন্স বা আমার অভিজ্ঞতা। আমি এতটুকু বলি। আপনার চোখের সামনে কিংবা হাতের উপরে ৪ জন মানুষ পৃথিবী থেকে চলে গেল এই আন্দোলনকে কেন্দ্র করে। কিন্তু তখন তো আপনার ভিতরে আন্দোলনকে আরো তীব্র করার একটা চেতনা ছিল বা ক্ষোভ ছিলই। কিন্তু যখন এই আন্দোলনটা হচ্ছিল, যে কারফিউ দিল, সেই মুহূর্তটা কেমন ছিল আপনার ভেতরে যে ভাবনাগুলো? ১৯ তারিখের পরে সবাই এটাই ভাবছিল। বিকজ হচ্ছে আমাদের নেট বন্ধ। VPN ইউজ করা যাচ্ছে না। VPNটাও কিন্তু বন্ধ ছিল এবং তৎকালীন হচ্ছে আমাদের সাবেক উপমন্ত্রী, আইসিটি উপমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, উনি একেকবার একেকটা তথ্য মিডিয়াকে দিচ্ছিল। আর মিডিয়াগুলাও হচ্ছে তাদের মতো করে, বিশেষ করে বিটিভি সহ ৭১ টেলিভিশন, সময় টেলিভিশন, তারা কিন্তু তাদের মতো করে। আমি কখনো কথা বলতে ভয় পাই না। কারণ সময় টেলিভিশনে একজন সাংবাদিক পুলিশকে বলতেছিল, ভাই গুলি করেন, একটা শুট নেই। এটা ছিল মিডিয়ার ভূমিকা। তো তারা ওইভাবে করে তাদের মতো করে নিউজগুলো প্রচার করতেছিল, যেটা আসলে আন্দোলনকারীদের ভিতরে একটা ভয়ের সৃষ্টি করছিল। তো সেক্ষেত্রে আমরা আসলে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ ছিল আমাদের। বলা যায় অনলাইন কোনো যোগাযোগ তো করাই যাচ্ছে না। আর অফলাইনে যোগাযোগ মানেই তো হচ্ছে বর্তমান যুগটা, বুঝতেই পারতেছেন। আমি একটা কথা বললাম, সাথে আমার ফোনটা ট্র্যাক। সেক্ষেত্রে আমরা যোগাযোগটা মেইনটেইন করতাম হচ্ছে অফলাইনে
আমার বাসা ছিল ভূতের গলি। আজকে আমি যেভাবে বলতেছি সেভাবে কিন্তু আসলে বলার সুযোগ ছিল না। আমি কাউকে কল করার জন্য আমার যেতে হতো বাড্ডায় কিংবা মালিবাগ এরিয়াটায়। আমি যেতাম কাকরাইল মোড়ে, আমি আসতাম মোহাম্মদপুরে। এখানে এসে ফোনে কথা বলে ফোনটা এখান থেকে বন্ধ করে সিমটা অফ করে বাসায় চলে যেতাম। প্রত্যেকটা মানুষের কাছে আমাদের এই ধরনের সংকেতগুলো দেওয়া আছে এবং আমরা যারা আন্দোলনকে একত্রিত করার চেষ্টা করছিলাম। আমি একটু বলে রাখি, আমি ঢাকা কলেজের মূল সমন্বয়কদের একজন। ঢাকা কলেজের যে আমাদের বৈষম্য বিরোধী চলাকালীন সময়ে যে সমন্বয়ক লিস্ট হয়েছিল, সেই তাদের মধ্যে একজন। যেহেতু সমন্বয়কদের ভূমিকায় আমি ছিলাম, আমার উপর এখন ২ টা দায়িত্ব চলে আসে তখন। এক, আমি একজন সাধারণ আন্দোলনকারী, একজন সাধারণ শিক্ষার্থী। দ্বিতীয়ত এবার সমন্বয়কের দায়িত্বটা আমার উপরে যখন চলে আসে, তখন আসলে এই ভূমিকাগুলো আমাদের পালন করতে হয়েছে। তো আমরা এই সিমগুলো বন্ধ করে ওইখান থেকে তাদের সাথে নিউজ দিই এবং প্রত্যেকটা ভাইকে এই ধরনের আমরা দিলাম যে, তুমি তোমার বাসায় থেকে কথা বলবে না। অনেক দূরে গিয়ে ভাইকে বলা দরকার যে হচ্ছে যার আশেপাশে ৫০ জন শিক্ষার্থী আছে তাদেরকে জড়ো করবে। এদের কাছে খবরটা পৌঁছে দিয়ে তুমি তোমার বাসায় থাকবে না। তুমি আবার অন্য একটা বাসায় গিয়ে আশ্রয় নেবা। এইভাবে। তো এইভাবে আমরা আসলে আস্তে, আস্তে জড়ো হতে থাকি। এবং ওই দিনগুলো আসলে ভয়ানক ছিল। খুবই ভয়ানক ছিল। কেউ বের হচ্ছে, পুলিশ গুলি করতেছে, বের হচ্ছে সাথে, সাথে ধরে নিয়ে যাচ্ছে। সবচাইতে ভয়ংকর যে জিনিসগুলো ছিল সেটা যারা আ আদৌ VPN ইউজ করে কিছু ভিডিও আমাদের কাছে আসতেছিল কিংবা ২-১ টা টিভি চ্যানেল বা ২-১ টা ইউটিউব চ্যানেল, বিশেষ করে অবশ্যই আমরা ধন্যবাদ দেব যমুনা টেলিভিশন এবং যুগান্তরকে। কারণ তারা আন্দোলনের সময় তাদের জায়গা থেকে শতভাগ নিষ্ঠার সাথে সংবাদগুলো প্রচার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা দেখেছি। আরো কিছু মিডিয়া করছে। শুধুমাত্র এই ২ টাই না, আরো কিছু মিডিয়া অবশ্যই চেষ্টা করছে। আপাতত তাদের নামগুলা ওইভাবে মনে আসতেছে না। কিন্তু যাদের জায়গা থেকে অংশগ্রহণ করছে, যারা যতটুকু বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার চেষ্টা করছে, অবশ্যই তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রেখে আমি বলতেছি, আমাদের কাছে যে নিউজগুলো আসতেছিল যে রাতের বেলা পুলিশের গুলি, দিনের বেলা পুলিশের গুলি, রাতের বেলা আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান কোন বাসায় স্টোরেড আছে। ঠিক আমার বারবার মনে পড়তেছিল যে ১৯৭১ সালে গিয়ে যে জিজ্ঞেস করতো এ ঘরে মুক্তিযোদ্ধারা আছে কিনা। কিন্তু ২০২৪ আমরা দেখছি আমাদের কাছে, আমাদের বাসাগুলো থেকে জিজ্ঞেস করছে স্টুডেন্ট আছে নিয়া। কতটা ভয়াবহ ছিল। আপনি নটরডেম কলেজের একটা হল থেকে এক রাতে ইন্টারমিডিয়েটের প্রায় ২৪ জন শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হয়। তাদের কোনো নিউজ আমরা পাচ্ছিলাম না। তো আসলে ভয় সংখ্যা সবকিছুই ছিল যে আসলে কি হবে। কিন্তু আমরা জানতাম যে পথে আমরা পা বাড়িয়েছি সে পথ থেকে যদি আমরা আজকে ফিরেও আসি, সে পথ থেকে ফিরে আসাটা আমাদের জন্য সহজ হবে না। হয়তোবা এখন সেই দাবিটা মেনে নিলেও মানে এই সময়টা তারা যদি মেনে নেয়ও, পরবর্তী পথ আমাদের জন্য খুব বেশি সহজ হবে না। আমাদের পথটা কণ্টকাকীর্ণ। কারণ ইতিহাস, গত ১৭ বছরের ইতিহাস এটাই বলে। যেই হাসিনার বিরুদ্ধে কথা বলছে, যে এই ফ্যাসিজমের বিরুদ্ধে, যে এই রেজিমের বিরুদ্ধে কথা বলছে, তাকে কোনো না কোনো ট্যাগ দেওয়া হইছে। কারণ ইতিহাস সেটা বলে গত ১৭ বছরে বাংলাদেশ থেকে যে পরিমাণ মানুষ গুম হইছে, যে পরিমাণ মানুষ খুন হয়েছে, তার ভিতরে 98% ছিল শুধুমাত্র এই ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলার জন্য। আজকে যদি আমরা বলি সেই ইলিয়াস আলী থেকে শুরু করে চৌধুরী আলম থেকে শুরু করে ২০০৮ সালে যখন নির্বাচন হয়, তখন আমার বয়স ৮ বছর ছিল। অতএব আমি এর আগের শাসনামলটা দেখিনি, আমি শুধু শুনেছি। কিন্তু ৮ থেকে ২৪ এই ১৬-১৭ বছরটা আমি দেখেছি, আমার চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা। কারণ ইতিহাস তো আমাকে এটাই বলে। আমাদের যদি সেই শ্রমিক নেতা আমিনুল, যার কথা আজও কেউ বলে না, আমরা জানি না আসলে ইনি কোথায় আছে। আপনার ইলিয়াস আলীটা তাও র‍্যাব স্বীকার করছে আন্দোলন পরবর্তী সময়ে যে তাকে খুন করা হয়েছে। কিন্তু চৌধুরী আলম এটা আমরা জানি না। আমরা জানি না গাবতলী থেকে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ২ জন ছাত্র শিবিরের তৎকালীন দায়িত্বশীল যে গুম হয়েছিল, ওয়ালিউল্লাহ এবং মুকাদ্দেস, এরা কোথায় আছে? আমরা জানি না সাগররুনি হত্যাকারী কে। মানে ইতিহাস এটাই বলে যে আসলে যারাই মারা গেছে তাদের কোনো খবর কখনোই পাওয়া যায় না। এবং এই প্লেনগুলো হয়েছে একদম ঠান্ডা মাথায়। আপনি দেখেন ইলিয়াস আলী গুম হয়েছিল হোটেল ইন্টারকন্টিনেন্টালের নিচ থেকে। তাকে সর্বশেষ ওইখানেই দেখা গেছে। ওখানে উনি একটা প্রোগ্রামে আসছিল জনসম্মুখ থেকে, যে তখন কোনো ধরনের কোনো আন্দোলন সংগ্রাম কিছু ছিল না। ওরা ঠান্ডা মাথায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল। প্রত্যেকটা গুম খুনের বিপরীতে এইরকম চিত্র আমরা দেখতে পাই। তার মানে আজকে আমার এই আন্দোলনটা যদি আমি থামিয়েও দেই, আমরা যারা সম্মুখ সারিয়ে দিয়েছিলাম, যাদের ভিডিও ফুটেজ কিংবা যাদের শরীরে একবার ভাইরাল হয়েছে, তাদেরকে যে এই সরকার টিকে থাকবে বা এই সরকার আমাদেরকে রাখবে, এরকম কোনো চিন্তা ভাবনা আমাদের ছিল না। আমরা এটা আগে থেকে চিন্তা করে নিয়েছিলাম, যার ফলে আসলে আমাদের ওই রকম কোনো বেঁচে থাকবে এই চিন্তা করতেছিলাম না। আমার মা আমাকে প্রত্যেকদিন ফোন দিয়ে বলতো, বাবা বাড়িতে চলে আয়। একটু পিছনের স্মৃতিচারণ করি। ২০২৩ সালের ২৪শে আগস্ট আমার বাবা মারা যায় এবং নির্বাচনের আগে কোনো কারণ ছাড়াই আমার 3rd ইয়ার পরীক্ষা চলাকালীন সময় পুলিশ আমার বাসার সামনে থেকে ফজর নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পরে আমাকে তুলে নিয়ে যায়। এটা অপরাধ। তারা এটাই বলছিল যে ফজর নামাজ এই শীতের ভিতরে 15 নভেম্বর, এই শীতের মধ্যে যারা এসে মসজিদে পড়ে, এই ইয়াং জেনারেশন, এরা সবাই শিবির করে। ভাই আমি নামাজ পড়ার জন্য যদি আমি শিবির করি, হ্যাঁ অবশ্যই আমার শিবির আইডেন্টিটি ছিল, বাট তাদের যুক্তি ছিল এটা। এবং আমি 3rd ইয়ার পুরো পরীক্ষাটা কারাগারে বসে দিই।
রানীগঞ্জ কারাগারে। এটা আমার জন্য সবচেয়ে বিভীষিকাম একটা অধ্যায় ছিল। অর্থাৎ আমার বাবা মারা যাওয়ার ঠিক 2 মাস পরে আমার উপর দিয়ে এই ঝড়টা বয়ে যায়। যেটা আসলে আমার মা নিতে পারতেছিল না। আমার মা এই আন্দোলনের সময় বারবার বলতেছিল, "বাবা তুই বাড়িতে চলে আয়।" কিন্তু আসলে মাকে যতই সান্ত্বনা দিচ্ছিলাম যে, "মা আমরা সেফ জোনে আছি।" আসলে আমরা সেফ জোনে ছিলাম না। বাস্তবতাটা আমাদের জন্য খুব কঠিন ছিল। এবং আমি বারবার এটাও কথা বললাম যে, "মা আমি তো তোমাকে মা বলে ডাকতেছি। এখন তুমি যখন ফোন দাও কথা বলতেছি। কিন্তু এই আন্দোলনে আমাদের এমন কিছু ভাই, এমন কিছু বোন যারা চলে গেছে, যাদের মুখ থেকে তাদের মা কোনোদিন আর মা ডাকটা শুনবে না।" না মনে পড়ে কিনা সেই পুলিশ অফিসারের কথা, যার ছেলে শহীদ হওয়ার পরে তার বাবা পুলিশ অফিসারকে, তার নিজে পুলিশ অফিসার একজন অফিসারকে প্রশ্ন করছিল, "স্যার একটা মানুষকে মারার জন্য কয়টা বুলেট লাগে?" ও পুলিশ অফিসারের ছেলে হোক কি হোক এটা আমার দেখার বিষয় না। ও আমার ভাই ছিল। আমার আন্দোলনে একাত্মতা প্রকাশ করছিল। কোনো অপরাধ ছিল না ভাই। কেউ যদি কোনো আদালত যদি আমাদের এই আন্দোলনটাকে তারা অযৌক্তিক বলে প্রমাণ করতে পারে, আমরা এই গোটা ২৪ আন্দোলনে যা হয়েছে সবকিছু দায়ভার মাথায় নিয়ে আমরা ক্ষমা চেয়ে নেব এবং আমাদের যা হয় আমরা মেনে নেব। ইন্টারন্যাশনাল কোনো মিডিয়া যদি আমাদের এই আন্দোলনটাকে ইন্ডিয়া বাদে, আমরা ইন্ডিয়াকে ইন্টারন্যাশনাল মিডিয়া বলি না। ইন্ডিয়াকে ভারতের মানে ইন্ডিয়াকে আমরা আওয়ামী লীগের মূল সংগঠন মনে করি। গোটা ইন্ডিয়াকে। তো ইন্ডিয়াকে বাদ দিয়ে অন্য কোনো রাষ্ট্র, অন্য কোনো দেশ যদি আমাদের ২৪শে জুলাই আন্দোলনকে শিক্ষার্থীদের বিপক্ষে তারা বলে যে আমরা যেটা করছি সেটা আমাদের অন্যায় ছিল, অফকোর্স আমরা দায়ভার মাথা পেতে নেব। যেহেতু ইন্টারন্যাশনালি বাংলাদেশে গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমার আন্দোলনকে সমর্থন দিয়েছে, তার মানে আমরা ভুল পথে ছিলাম না। আমরা রাইট ওয়েতে ছিলাম। তো এই যে শহীদের বিভিন্ন কিংবা শহীদ মুগ্ধর সেই কথা, শহীদ ওয়াসিম যিনি শহীদ হওয়ার কিছুক্ষণ আগে নিজে একটা ভিডিও করছিল, নিজে সেলফি ক্যামেরায় যে ভিডিওটা করছিল। আজকে আমি হয়তোবা পলিটিক্যালি কারণে অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলোর বিরোধিতা করব। কিন্তু যারা আন্দোলনে অংশগ্রহণ করছে আমার তাদের ব্যাপারে কোনো কথা নাই না। তো এই মানুষগুলো যে মারা যাচ্ছিল, কেন মারা যাচ্ছিল? এমনও মানুষ মারা গেছে, এমনও রিক্শাওয়ালা মারা যাচ্ছে, ড্রাইভার, ট্রাক ড্রাইভার মারা যাচ্ছে, ট্রাকের হেল্পার মারা যাচ্ছে। তাদের নিয়ে আসলে খুব বেশি উচ্চবাচ্য না, মিডিয়া কথা বলে না। কিন্তু এই মানুষগুলো তো আমাদের আন্দোলনগুলোকে গ্রহণ করছে। কিন্তু আপনি যদি চিন্তা করেন সেই মায়েদের কথা, আমরা সকালবেলা খালি পেটে বের হতাম। রাত ১০টায় আন্দোলন করে ঘরে ফিরে যেতাম। কোনোদিন আমাদের ঘরে যাওয়ার পরে মনে হয় না যে আমরা খালি পেটে বের হইছি। আমাদের পকেটে কিন্তু টাকা ছিল না। যে মানুষগুলো আমাদের খাবারের যোগান দিচ্ছে, আপনি দেখবেন কন্টিনিউয়াসলি মানুষ আমাদেরকে খাবার দিচ্ছে রাস্তায়। কি স্বার্থ ছিল এই মানুষগুলোর? এই মানুষগুলো মারা গেছে। আজকে রাস্তায় মানে ছাদের উপরে, বাসার ছাদের উপরে আমার বোন, ৪ বছরের ভাই, ৩ বছরের বোন, এরা নিরাপদ না। আমাদের নিরাপত্তা কোথায়? অর্থাৎ আমাদের নিরাপত্তার কথা আমরা কখনোই চিন্তা করি নাই। বিকজ ছিল যে ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত ছিল যে আসলে আমাদের নিরাপত্তা নেই। হয় ফ্যাসিজমকে বিদায় করো, নয় মরো। এইভাবে আসলে আন্দোলনটা চলমান থাকে। এরপরে তো আসলে আমি ২৯শে জুলাই সন্ধ্যার পরে গ্রেপ্তার হয়ে যাই। এরপরে ঘটনাগুলো খুব বেশি বলতে পারবো না। একটু অল্প, অল্প যা শুনছি সেটা আমি হয়তোবা শেয়ার করতে পারবো। আ এরপরে আসলে মাঠের ঘটনাগুলা আমি খুব বেশি বলতে পারবো। ২৯শে জুলাই পর্যন্ত এই আমার আচ্ছা ২৯ জুলাই যখন আপনাকে গ্রেপ্তার করা হয়, ঠিক ওই মুহূর্তটা আমরা জানতে চাচ্ছি। কিভাবে আপনাকে গ্রেপ্তার করা হয়? তারপরে আমরা দেখলাম যে একটা ভিডিও ক্লিপ সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে আপনাকে কোর্টে তোলা হচ্ছে। এরকম একটা ক্লিপ সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে। সেই মুহূর্তটাই আমরা জানতে আমি ওই বিষয়টা যদি বলি, আসলে আমি আপনাকে ১ম এই বলছিলাম যে আমি ঢাকা কলেজের সমন্বয়কদের একজন ছিলাম, মূল সমন্বয়কদের একজন। I mean ২৯ তারিখ না ৩০শে জুলাই সমন্বয়কদের ঢাকা কলেজের শর্ট লিস্টটা প্রথম প্রকাশ করা হয়। সেখানে মাত্র ৫ জন মূল সমন্বয়কের নাম ছিল। তার ভিতরে ৩ নম্বরে আমার নামটা ছিল। আমি যদি ভুল না করি, আমি সেটা আমাকে পুলিশ দেখাইছে। আমি যখন রিমান্ডে ছিলাম তখন আমাকে পুলিশ দেখাইছে যে ৩ নম্বরে আমার নামটা। ১ নম্বরে নাজমুল হোসেন ভাই, যিনি বর্তমান ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি। ২ নম্বর হচ্ছে রাকিব। রাকিব হইছে আমার বেস্টমেট। ১৯-২০ সেশনে কেমিস্ট্রি। ও হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিল। বর্তমানে এনসিপি রাজনীতির সাথে সংযুক্ত আছে। ৩ নম্বরে আমার নামটা ছিল। তো এরপরে ৪ নম্বরে খুব সম্ভবত রেদওয়ান ভাই, যিনি হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা কলেজের সভাপতি বর্তমান, এবং ৪ নম্বরে ছিল জিহাদ। অথবা মইনুলের নামটা হচ্ছে না, মইনুলের নাম ছিল না। এই ৫ টা নাম আমাদের ছিল। আর হচ্ছে কিছু সহ-সমন্বয়কের নাম ৮ টার মতো নাম ছিল। মোট ১৩ টা নামের লিস্ট প্রকাশ হয়। যেহেতু আমি আসলে সমন্বয়কের ভূমিকা শুরু থেকে পালন করছি, যেন ২৯শে জুলাই আমার উপরে দায়িত্ব ছিল যে কারফিউ শিথিল হইছে কিনা এটা দেখা। কারফিউ শিথিল হওয়ার কথা ওইদিন। তো কারফিউ শিথিল হলে সাধারণত পুলিশ চেকপোস্ট থাকবে না মানুষ চলাচলে। হ্যাঁ, স্বাভাবিক হওয়ার কথা। পুলিশ চেকপোস্টগুলো কিন্তু সন্ধ্যার পরেই বসতো কারফিউর সময়টাতে। দিনের বেলা মোটামুটি শিথিল থাকলেও সন্ধ্যার পরে একদম কমপ্লিট শাটডাউনের মতো একটা অবস্থা। তো সেই ধারাবাহিকতায় আমি আগে আমার পলিটিক্যাল পরিচয় দিয়েছি। আমি নিউ মার্কেট থানার শিবিরের সভাপতি ছিলাম এবং আমার যে সেক্রেটারি ছিল নিউ মার্কেট থানার সেক্রেটারি ফজলুল হক ফরহাদ। আমরা ২ জন হচ্ছে মাঝরিয়া নামাজ পড়ি বাসার বাহিরে। তো আমাদের দায়িত্ব ছিল কারফিউ শিথিল হয়েছে কিনা এই তথ্যটা সবার কাছে প্রকাশ করা। তো সেই ধারাবাহিকতায় আমরা নামাজের পরেই নিউ মার্কেটে যখন অবস্থান করি তখন আমরা বুঝতে পারি যে কারফিউটা শিথিল হয়নি। যখন কারফিউ শিথিল হয়নি তখন আসলে আমাদের তো কোনো ওয়ে নাই। আমাদের বাসায় ফিরতে হবে। এখন নিউ মার্কেট আমরা যে পজিশনটাতে ছিলাম
এলিফ্যান্ট রোডের মাথায়, নিউ এলিফ্যান্ট রোডের মাথায় ছিলাম। ওইখান থেকে হচ্ছে আমরা বাসায় ফিরতে হলে আমাদের কোনো একটা পুলিশ চেকপোস্ট পার হতে হবে। আর যদি আমি নিউ মার্কেট দিয়ে সোজা মিরপুর রোড দিয়ে আসি তাহলে আমার ২টা পুলিশ চেকপোস্ট পার হতে হবে। যদি হচ্ছে আপনি কাঁটাবন দিয়ে ঘুরে আসতে চাই ২টা পুলিশ চেকপোস্ট পার হতে হবে। তো আমাদের একটা ওয়ে ছিল আপনার বাটার সিগন্যাল থেকে যদি আসি সেক্ষেত্রে একটা পুলিশ চেকপোস্ট পার হলে আমরা চলে আসতে পারবো। তো আল্লাহর নাম নিয়ে আমরা ওইখান থেকে হাঁটা শুরু করি দুজনেই। হাঁটা শুরু করার পর আমরা বাটার সিগন্যাল পুলিশ চেকপোস্টটা পার হয়ে চলে আসি। এর ভিতরে পিছন থেকে একজন এসআই আমাকে ডাক দেয়, নাম ধরে, "এই তাওহিদ না, এদিকে আয়।" তো উনি যখন ডাক দেয় তখন আসলে বাটার সিগন্যালটা এমন একটা জায়গা যেখানে আপনি দেখবেন যে কোনো গলির ভিতরে দৌড় দেওয়ার সুযোগ নাই। অর্থাৎ চারদিকে ৪টা রোড, আপনি যেকোনো একটা সোজা রোডে দৌড় দিতে হবে। তো দৌড় দিলেও গুলি করে দেবে। অনেকে চিন্তা ভাবনা করে চিন্তা করলাম যে দৌড় দিয়ে গুলি খেয়ে মরার চাইতে ওর হাতে যাই। তো যাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করলো, "কি করো?" আমি ১ম আমার স্টুডেন্ট পরিচয়টা গোপন করি। আমি বললাম, "নীলক্ষেতে একটা বইয়ের শপে কাজ করি।" তো বললো, "ফোনটা দে।" ফোন দিলাম। ফোন দেওয়ার পরে ফোন লক করার পরে আসলে আমার আন্দোলনের অনেক ডকুমেন্টস, হিউজ ডকুমেন্টস সে পেয়ে যায়। পেয়ে যাওয়ার পরে হচ্ছে ওইখানে আমাদের দুজনকে মারধর শুরু করে। তো আমার যে সেক্রেটারি ছিল ওর কাছে আসলে ওর ফোনটা ফ্রেশ ছিল। ওর ফোনে কিছু ছিল না। তো দুজনকে ওখানে মারধর শুরু করে এবং আমি বাটার সিগন্যাল চেকপোস্টে ওখানে হচ্ছিল যে আমার পিছন থেকে পুলিশ এইভাবে আঘাত করে। আঘাত করার পর আমি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যাই এবং ওইখানে অনেকক্ষণ মারধর করার পরে ৪ জনে আমাকে চ্যাংদোলা করে বাটার সিগন্যাল ওইখানে হচ্ছিল যে একটা পুলিশ ফাঁড়ি আছে, যেটা ধানমন্ডি ফাঁড়ি নামে পরিচিত। ওই ফাঁড়িতে নিয়ে যায়। ওখান থেকে জাস্ট ১০ মিনিটের ভিতরে আমাদের ফাঁড়িতে নিয়ে যায়। ফাঁড়িতে নিয়ে যাওয়ার পরে আমার ফোনটা চেক করে ওরা জাস্ট ২ মিনিটের ভিতরে জানতে পারে আমি নিউ মার্কেট থানা শিবিরের সভাপতি। তো বুঝতেই পারতেছেন ওই সময় এরকম তো ছিল যে আসলে জামাত শিবির করলে তাকে মেরে ফেলা জায়েজ। এরকম একটা অলিখিত সংবিধান বাংলাদেশে প্রসিদ্ধ হয়ে গেছিল। এরপরে অবস্থাটা আপনারা বুঝতে পারতেছেন। রাত ২:৩০ পর্যন্ত আমাদের ২ জনকে ওখানে মানে একের পর এক মারতেছিল। তো একটা সময়ে আমরা একটু পানি চাই খাওয়ার জন্য। তখন একজন এসআই আমাদেরকে বলে, ওনার বাড়ি ছিল গোপালগঞ্জ। উনি আমাকে বলে যে, "পানি খেয়ে কি করবি?" উনি অকথ্য ভাষা, সেই শব্দচয়নগুলো আমি এখানে মিডিয়ার সামনে বা ক্যামেরার সামনে হয়তোবা বলতে পারতেছি না। তাদের এই শব্দচয়নগুলো ছিল। "একটু পর তো তুই মারা যাবি। মারা যাওয়ার আগে তোর শেষ ইচ্ছা পানি খাওয়াটা, এটা আমরা পূরণ করব। টেনশন করিস না।" মানে উনি খুব ঠান্ডা মাথা। আমি মারতেছি আর এভাবে বলতেছে। শুধু জিজ্ঞেস করতেছে এলাকায় কারা, কারা আন্দোলন করতেছে। রাকিবকে, নাজমুলকে, মানে এই বিভিন্ন নামগুলা জিজ্ঞেস করতেছিল এরা কারা? শিবিরের কারা আছে এলাকায়? তো স্বাভাবিকভাবে ভাই আমি তো তাদের কথা বলব না। কারণ আমি জানি যে আমার হয়তোবা একার জীবনটা চলে যেতে পারে কিংবা আমরা যে ২ জন এখন গ্রেফতার আছি আমাদের ২ জনের জীবনটা চলে যেতে পারে। কিন্তু যদি আমি মুখ খুলি হয়তোবা কয়েক হাজার মানুষ কারাবন্দী হয়ে যাবে কিংবা তাদের জীবন চলে যাবে। কি করবে এটা তো অনিশ্চিত। ২৯শে জুলাই বুঝতেই পারতেছেন একদম যখন আন্দোলন চূড়ান্ত পর্যায়ে রূপ নিচ্ছে আস্তে, আস্তে ওই মোমেন্টে তারা আন্দাজ করতে পারতেছিল না। তারা ভাবতেছিল হয়তোবা আন্দোলনটা ড্যামেজ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা তো আন্দাজ করতে পারতেছিলাম। যেহেতু আমরা সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিচ্ছিলাম, আমরা তো আন্দাজ করতে পারতেছিলাম আমাদের আন্দোলনটা কোথায় যাচ্ছে, কোন পর্যায়ে পৌঁছেছে। তো স্বাভাবিকভাবে এজন্য কোনো কথাই বলতেছিলাম না। আর তাদের মারের ধরনটা এভাবেই ছিল। আ আপনি দেখবেন আমার ওই যে পুরো ভিডিও ক্লিপটা তার ভিতরে আমি বারবার বলতেছিলাম যে আমাদেরকে সারা এক বিন্দু খাবার কিংবা পানিও দেওয়া হয় নাই। আপনার কাছে এখন এটা হাস্যকর মনে হতে পারে যে এত বড় একটা ছেলে খাবারের জন্য এভাবে চিৎকার করতেছে। রাইট মোমেন্টে আপনার কাছে এখন এটা এভাবে মনে হবে। কিন্তু ওই মোমেন্টটা যদি আমি বলি, আমাদেরকে রাত ২:৩০ পর্যন্ত ফাঁড়িতে মারধর করা হয় ২ জনকে। মারধর করার পরে আমাদেরকে নিউ মার্কেট থানায় নিয়ে যাওয়া হয়। নিউ মার্কেট থানা তৎকালীন যিনি এসি ছিল ওনার রুমে নিয়ে যাওয়া হয়। এবং উনাকে দেখে মোটামুটি ১ম আমরা একটু আশ্বস্ত হই। কারণ ঠান্ডা মাথায় কথা বলতেছিল। ঠান্ডা মাথায় কথা বলতেছিল। এক পর্যায়ে হচ্ছে আমাদেরকে যে নিয়ে গেল উনি বলতেছিল যে, "স্যার এটা নিউ মার্কেট থানা শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি এরা।" উনি মনে হয় এটা শুনে আকাশ থেকে পড়লো এরকম একটা এক্সপ্রেশন দিয়ে বলল যে, "ও আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি।" ঠান্ডা মাথায় বলতেছে, "এরা কি চায়? এরা কেন দেশে এই ধরনের অরাজকতা সৃষ্টি করতেছে? কেন এসব করতেছে? এদেরকে ১ সপ্তাহ বা ১০ দিনের মেহমান করো। এদের সাথে একটু চা খাই, কফি খাই, এদের সাথে কথা বলি।" অর্থাৎ সে আল্টিমেটলি বলতেছিল এদের ১০ থেকে ১৫ দিনের রিমান্ড আনো, এদের সাথে আমি কথা বলব। এরা হচ্ছিল যে ইনটেনশনালি মেন্টালি যে চাপ প্রয়োগটা এটা তারা আমাদের উপর করে এবং আমার মনে আছে আমাদেরকে এত পরিমাণ মারধর করা হচ্ছিল যে নিউ মার্কেট থানায় গিয়ে আমরা দোতলায় উঠবো সে অবস্থায় আমি ছিলাম না। আমাকে পিছন থেকে একটা বাঁশ দিয়ে মানে বাঁশের লাঠি সেটা হয়তোবা ২.৫ হাত হবে। ওইটা দিয়ে পিটানো হচ্ছিল আর ওঠানো হচ্ছিল। কোনোভাবে মানে গালাগালি করতেছে আর বলতেছে, "সোজা হয়ে হাঁট।" ভাই আমি কিভাবে সোজা হয়ে হাঁটবো? একটা মানুষের তো সোজা হয়ে হাঁটার মতো একটা অবস্থা থাকা দরকার। যে মানুষটাকে একদম মাগরিবের পর থেকে গ্রেফতার করে আপনি রাত ২.৫টা পর্যন্ত অনবরত পিটাইছে ২ জনকেই। সে মানুষটা আসলে কিভাবে সোজা হয়ে হাঁটবে? তারপর ওখানে গেলাম এবং উনার মেন্টালি ওই যে তৎকালীন এসি উনার যে মেন্টালি প্রেশারটা এটা আমাদের ভিতরে আরো কিছুটা ভয়ের সৃষ্টি করে। তো একটা পর্যায়ে হচ্ছে আমাদেরকে মেডিকেলে নিয়ে যাবে।
যেহেতু তাদের মানে আমি যতটুকু জানি যে একটা রুলস আছে, কেউ আহত হলে তাকে তার ট্রিটমেন্ট দেবে। তো ট্রিটমেন্ট ছাড়া আবার মামলা হবে না, পরের দিন কোর্টে পাঠাতে পারবে না। স্বাভাবিকভাবে হচ্ছিল যে তারা আমাদেরকে মেডিকেলে নিয়ে যায়। মেডিকেলে নিয়ে যাওয়ার সময় আমাদের মায়ের চাইতে সবচেয়ে বেশি হৃদয় বিদারক যে ঘটনাগুলো ঘটলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট থেকে বের হইলেই কিন্তু নিউ মার্কেট থানা। সেই নিউ মার্কেট থানা থেকে পুলিশ আমাদের গাড়িতে করে নিয়ে বের হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার ভিতর দিয়ে যখন যাচ্ছিল, তখন আমার ভিতরে আসলে চিৎকার করতে ইচ্ছা করতেছিল। এটা কারণটা হইছে এই, গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া, যেটা প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত, সেই বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটা লাইট কোথাও জ্বলতেছে না, অন্ধকারে গা সিনসিন করছে। মাঝে মাঝে কোথাও একটা পুলিশ চেকপোস্ট, কিন্তু পুলিশ চেকপোস্টে পুলিশের গাড়ি অন্য পুলিশ পার হতে দিচ্ছে না, অন্য এতে পাঠাচ্ছে। আপনি বুঝতে পারতেছেন ওই ওই রাতের ওই বিভীষিকাময় অধ্যায়টা আমরা আসলে বলতে পারতেছিলাম না। কোথায় বলবো? উদয়ন স্কুলের সামনে ওইখানে পুলিশ চেকপোস্ট, যে চেকপোস্টটা ছিল, তারা এই পুলিশের গাড়িকে তারা মেডিকেলে যেতে দিচ্ছিল না। মানে তারা নিজেদেরকে নিজেরা বিশ্বাস করতে পারতেছিল না। এই অবস্থার ভিতরে অনেক দিয়ে ঘুরে তারপর হচ্ছে ঢাকা মেডিকেলের বাগানবাড়ি ঘেট যেটা আছে, বাগান ঘেট, ওইখান দিয়ে যখন ঢুকবে ওইখানে পুলিশের চেকপোস্ট। সেই চেকপোস্ট ঢাকা মেডিকেলে ওই গাড়িটা ঢুকতে দিচ্ছে না, পুলিশের গাড়ি পুলিশ ঢুকতে দিচ্ছে না। সেখান থেকে ঘুরে তারা আমাদেরকে হচ্ছে আপনার কার্জন হলের সামনের দিয়ে গিয়ে শেখ হাসিনা বার্নের সামনে দিয়ে এসে তারা আমতলা গেট দিয়ে আমাদের নিয়ে ঢাকা মেডিকেলে ঢোকার পরে আসলে ওইখানে কিছু না আমাদের জন্য ফেভার ছিল। কারণ এখানে জানেন যে রাতের বেলা ডিউটি করে সাধারণত মেডিকেল কলেজগুলোতে ইন্টার্নি কলেজ স্টুডেন্টরা। তো তারা দেখে বুঝতে পারছিল যে আমরা আন্দোলনে গ্রেফতার হয়েছি এনিওয়ে। তো তারা তাদের মতো করে আমাদেরকে কিছু ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করে এবং আমাদের প্রেসক্রিপশনের নিচে লিখে দেয় 7 দিন বেড রেস্ট প্রতি বছরে। আমাদের 7 থেকে 8টা করে এক্সরে করায়। শুধুমাত্র ওই 6-7 ঘন্টার টর্চারের কথা বলতেছি আমি। 29শে জুলাই একটা ঘটনা বলতেছি। তো 7 থেকে 8টা এক্সরে করার পরে ওনারা যখন বুঝতে পারলো যে আমাদের অবস্থাটা এই, তো ওনারা 7 দিন বেড রেস্ট অতীব জরুরি এই শব্দটা উল্লেখ করে দেয় আমাদের প্রেসক্রিপশনের উপরে এবং কিছু মেডিসিন দেয়। মেডিসিন দেয়া তো দূরের কথা, পুলিশ যখন আমাদেরকে নিয়ে আসে মেডিসিন কেনা তো দূরের কথা। তারা আসলে তখন পর্যন্ত রাত্র 3টা পর্যন্ত আমাদেরকে পানিও খাওয়াচ্ছিল না। তো একজন কনস্টেবল, উনি আমার বাবার সাথে বয়সে কম হবে না, উনি আমাদেরকে চুরি করে ওই গাড়িতে বসে একটু পানি খাওয়াইছিল। এই জন্য ওনার ছেলের বয়সই হবে। আসলে এসআইয়ের জন্য দেখেন, আমি এসআইয়ের জন্য পারফেক্ট। আমার বয়স 25 বছর। তো সর্বোচ্চ একজন এসআইয়ের বয়স, যারা ওই দিন ওই সময় গাড়িতে ছিল, কারো বয়স 32-এর উপরে হবে না। যে কনস্টেবল আমাকে পানি খাওয়াইছিল ওনার বয়স 60-এর কম হবে, 55 থেকে 60 এরকম মধ্যম বয়সে চলো। তার মানে বয়সের ডিস্টেন্সে যদি বলি তাহলে বাবা ছেলে। এরকম একজন এসআই একজন কনস্টেবলকে যা তা ভাষায় গালাগালি করতেছিল, কেন আমাদেরকে পানি খাওয়ালো? তো ভাই সাধারণত আমি আপনাকে আগেই বলছি যে আন্দোলনের সময়টা এমন ছিল যে আমরা সকালবেলা খালি পেটে বের হতাম, সন্ধ্যার সময় আমরা যখন ঘরে ফিরলাম আমাদের পেটে ক্ষুধা থাকতো না। কিন্তু ওই সময়টা যেহেতু কারফিউ ছিল, মানুষ আমাদেরকে ওইভাবে খুব বেশি রিস্ক করতে পারে নাই। সারাদিন না খাওয়া ছিলাম, প্রচন্ড পরিমাণে ক্ষুধা লাগছিল। আর এই বয়সটা, আমাদের যে বয়সটা, এই বয়সটাতে কি পরিমাণ ক্ষুধা লাগলে যে আমাকে মারতেছে, আমি জানি আমাকে মেরে ফেলতেও পারে, এই মানুষটার কাছে বারবার খাবার চাচ্ছি না। আমরা রাতে কম করে 10 বার খাবার চাই। খাবার তো দেওয়া হয়নি, পানিও দেওয়া হয়নি, একদম না, পানিও না। এই অবস্থাতে পরের দিন হচ্ছিল যে আমাদেরকে 12টার সময় কোর্টে উঠায়। তো যখন কোর্টে উঠায় তখন এই চ্যানেল 24 এর সাংবাদিক ফয়সাল ভাই, আমি আসলে ওনার নাম রিসেন্ট টাইমে জানতে পারছি। উনি আমার কাছে একটা কৃতজ্ঞতা পাওনা, আমি ওনাকে সালাম দিয়ে কৃতজ্ঞতা অবশ্যই প্রকাশ করে আসব। উনি প্রথম হচ্ছে আমাদের সামনে আসে, যখন কোর্টে উঠে উনি আমাকে প্রথমেই প্রশ্ন করে, কি মামলা? আমার এই প্রশ্নটা সারা জীবনে আমার কানে বাজবে এবং আমি বলছিলাম কোটা সংস্কার আন্দোলন। উনি পরের প্রশ্নটা বলছিল, স্টুডেন্ট আপনি? এরপরে আমি যতটুকু পারছি আমি বললাম যে ভাই, এর আগে আমাদের উপরে প্রায় 13 ঘন্টা নির্যাতন হয়েছে। সেই 13 ঘন্টা নির্যাতনের জাস্ট 57 সেকেন্ডে কতটুকু বর্ণনা যাওয়ার ঠিক ততটুকুই বলছিলাম। তো এখানে আরেকটু বলে রাখি, এই কথাগুলা বলার পিছনে পুলিশের কিছুটা অবদান ছিল। তাদের এই অবদানটা না অস্বীকার করি না। কারণ যখন হচ্ছে সবাইকে কোর্টে উঠাচ্ছিল, কোর্টের গারদ থেকে, তখন সবাইকে জোড়ায় জোড়ায় হ্যান্ডকাপ পরাচ্ছিল। অর্থাৎ আপনাকে একটা আমাকে একটা, স্বাভাবিকভাবে হাঁটতেছিলাম। আর আমাদের দুজনের ক্ষেত্রে দেখলাম ঠিক ভিন্ন রূপ। দুজনকে এভাবে পিছনে নিয়ে একজোড়া হ্যান্ডকাপ পরাচ্ছিল এবং যখন আমাকে হ্যান্ডকাপ পরাচ্ছিল তখন ওই এসআই আমাকে বলতেছিল যে সামনে মিডিয়া আছে, যদি মিডিয়ার সামনে একটা কথা বলিস তো তোর 7 দিন রিমান্ড চাইছি, 3 দিনও যদি মঞ্জুর করে 3 দিনে তোর 10 দিন এটা পিটাবো, এমন পিটাবো। মানে উনি ওনার মতো করে আমার উপর চাপ প্রয়োগ করে। ওই অবস্থাটা এমন ছিল যে আসলে দাঁড়িয়ে হাঁটার মতো অবস্থায় ছিলাম না, কিন্তু ওনার এই কথাটা আমার ভিতরে প্রাণ ফিরে আসে। কারণ আমার চিন্তা ছিল যে আমার সাথে যে ঘটনা ঘটতেছে এটা যে গ্রেফতার হবে তার সাথেই ঘটবে। অতএব আমি যতটুকু পারি
আমি যতটুকু পারি এই নিউজটা যদি পৌঁছে দিতে পারি, আমি জানতাম যে আসলে আমার কথাগুলো হয় ওপেন হবে, প্রকাশ হবে অথবা হবে না। কারণ মিডিয়া হাউসগুলো তখন তাদের নিয়ন্ত্রণে ছিল। তারা তাদের অপছন্দের নিউজগুলো ডিলিট করে দিত। এটা হিউজ আ তথ্য আপনাদের কাছে আছে। তো এই চিন্তা ভাবনা থেকে আমি চিন্তা করলাম যা আছে কপালে, আমি কথা বলবোই। তো সেই জায়গা থেকে আসলে এই পুলিশের ওই অবদানটা, তাদের ওই স্বীকৃতিটা আমি দিতে চাই। যে তার এই কথাটা আমার ভিতরে আসলে আমার জিদটা আরো 1000 গুণ বাড়িয়ে দেয়। এরপরে হচ্ছে আমি কথা বলি। আমি তখন যতটুকু মাথায় আসছে ঠিক ততটুকুই বলছি। আমি জানি না আসলে তখন কি বলছিলাম। এরপর আমাদের কোর্টে উঠানো হয়। কোর্টে উঠানোর পরে আমাদের বিরুদ্ধে টিটিসি কলেজ ভাঙচুরের মামলা দেওয়া হয় ১ম এ। ২ কোটি টাকা বা ২০০ কোটি টাকা কত পড়েছে? আই এম নট সিউর। অ্যামাউন্টটা কত ছিল? ২ কোটি কিংবা ২০০ কোটি। ২ টার একটা। এই মামলার যখন আমাদেরকে দেখানো হয় তো উনি আমাকে কিছু ছবি দেখাইলো। যেটা ১৬ তারিখ টিটিসি কলেজ ভাঙচুরের মামলা হয়েছে। কিন্তু যে ছবিগুলো আমার ফোনে দেখাইছিল ওটা ১৭ তারিখের ছবি ছিল। তো আমি কোর্টে দাঁড়িয়ে আমাদের পক্ষে কোনো উকিল দাঁড়াতে দিচ্ছিল না। একজন উকিল উনি দাঁড়ালো, উনার কথা ওইভাবে আমি ওই উকিলকেও চিনি না। যিনি আমার পক্ষে দাঁড়াইছিল আমি উনাকে চিনি না। একদম স্টিল নাও আমরা ওটাকে কোর্টে উঠানোর পরে আমাদের যখন কাস্টডিতে দাঁড় করানো হয়, তখন কোনো উকিল না পেয়ে উনি আসলো জিজ্ঞেস করলো। তো উনি আমাদের নাম আমার থেকে সিগনেচার নিয়ে আমাদের ২ জনের পক্ষ নিয়ে দাঁড়াতে গেল। কিন্তু উনাকে দাঁড়াতে দিচ্ছিল না। বিচারক আমাদেরকে জিজ্ঞেস করছিল। তো আমি বলছিলাম যে, "স্যার ওই ছবিটা যদি ১৬ তারিখের হয়, সিসি কলেজের সামনে আমরা হচ্ছে আন্দোলনের সময়কার একটা ছবি। যখন আমার হাতে একটা পাইপ ছিল। প্লাস্টিকের একটা পাইপ যেটা আসলে মারামারি তো দূরের কথা। ওটা জাস্ট প্রতীক। আমাদের হাতে কি ছিল এটা সবাই জানে। তো আমি বলছিলাম যে, "স্যার এটা যদি ১৬ তারিখের হয়, অর্থাৎ ঘটনার দিনের হয়, আপনি আমাকে যেকোনো শাস্তি দিতে পারেন। কিন্তু এটা একদিন পরের ছবি।" কারণ আমি জানতাম তো এটা কোন দিনের ছবি। উনি কোনো কিছু তোয়াক্কা না করে উনি ৪ দিনের রিমান্ড মঞ্জুর করলো। ৭ দিনের রিমান্ড চাই, ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে এরপর আমাদেরকে থানায় নিয়ে আসতে সন্ধ্যা হয়ে যায় প্রায়। এই ১ দিন ২ দিন ১ রাত চলে গেল মাঝখানে। আমাদেরকে ততক্ষণে আমাদের কোনো খাবার দেওয়া হয় নাই। এরপরে সন্ধ্যার সময় এসে ১ বোতল পানি এবং হচ্ছে আমাদেরকে সম্ভবত কিছু সাদা ভাত, একটু ডাল, একটা আলু ভর্তা। এটা দেয়া হয় আমাদের দুজনকে। দুজনে এটাই খাই। কিছু করার তো নাই। কারণ পেটের ক্ষুধা তো নিবারণ করতে হবে। এরপরে আসলে আমি আর পরবর্তী রিমান্ডের সময়গুলা বর্ণনা করতে পারব না ভাই বা বর্ণনা করতে চাই না। কারণ এতটুকুই বলি। এরপরে হচ্ছে হলো যে তাদের কাছে তাদের হাতে ৩০ তারিখ যখন সমন্বয়কদের লিস্টটা প্রকাশ হয় ঢাকা কলেজের, ওইখানে ওই কাগজটা তাদের কাছে চলে আসে যেখানে ৩ নাম্বার আমার নামটা ছিল। আর এইদিকে আরেকটা জিনিস তো আছে যেটা হচ্ছে হলো যে আমি শিবিরের নির্মলঘাট থানা সভাপতি। তো এই ২ টা জিনিস তো ছিলই। তো ২ জনের উপর সভাপতি, সেক্রেটারি ২ জনের উপর যে নির্যাতনটা চালানোর আপনারা আশা করি গেস করতে পারবেন কিংবা বিভিন্ন মিডিয়া যে প্রচারিত সংবাদগুলো আছে এগুলা থেকে আপনারা গেস করতে পারবেন। এই বিষয়গুলো না আমি প্রশ্ন না করলে আমি খুশি হব রিমান্ডের সময়টা। তবে এগুলো আসলে বর্ণনা করতে পারব না। কিন্তু একটা মানুষের কথা বলি, ছাত্রদলের রাজনীতি করে ঢাকা কলেজের। আমি ওখানে গিয়ে ভাইকে পাইলাম ইব্রাহিম কার্তিক ভাই। এ ভাইয়ের ভিডিও এখন রিসেন্ট টাইম আবার ভাইরাল হচ্ছে যে উনি ২ জন পুলিশের কাঁধে ভর করে আদালতে উঠতেছে। এই ভাইটা আমার সাথে ছিল নিউ মার্কেট থানায়। মানে অসংখ্য ভাই আমাদের সাথে ছিল যাদের উপরে অমানবিক নির্যাতনটা চলতেছিল। রিমান্ডের কথাগুলা যদি আপনারা তাদের কাছ থেকে শোনেন সেটা সবচেয়ে সুন্দর হবে। আমি আর বর্ণনা করতে পারব না। বাস আমি এর আগে অনেকগুলা ট্রমার ভিতর দিয়ে গেছি। আর ওই সময়গুলো এখন আমার মনে পড়লে মানে আমি মানসিকভাবে এখন পর্যন্ত এই জিনিসগুলা নিতে পারি না। যে পরিমাণ নির্যাতন হচ্ছিল এটা আসলে নিতে পারব না। এই ৫ দিন সম্পর্কে আমাকে আর প্রশ্ন না করলে আমি খুশি হব। আচ্ছা, এই যে আপনাদের আন্দোলনের যে ত্যাগ কিংবা আ এইসব বিসর্জনের মধ্যে দিয়ে কিন্তু এই আন্দোলনটা সফল হয়েছে কিংবা স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। যে প্রত্যাশা ছিল তার কতটুকু পূরণ হয়েছে? ২ টা ভাগে যদি আমি বর্ণনা করি, ৭১ এবং ২৪। আমি কখনোই ২৪ কে ৭১ সাথে তুলনা করব না। বিকজ ওইটা আমার দেশের প্রশ্ন ছিল। প্রত্যেকটা মানুষের মানে ২ টা দেশের স্বার্থ ছিল। অতএব সেইটার সাথে আমি এটা তুলনা করব না। কিন্তু যদি আজকে আমি ইতিহাস পড়ি, ঐতিহাসিকভাবে যখন ৭১ নিয়ে একটা ডিভাইডেশন আছে, কেউ বলতেছে এটা ভারতের যুদ্ধ ছিল, কেউ বলতেছিল পাকিস্তানের। আমি সেটা যেই হোক, যে আমার মানে বাংলাদেশকে বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করছে, আমি তাদেরকে সেলুট। বিনম্র শ্রদ্ধা এই মানুষগুলার প্রতি। কিন্তু ইতিহাস যে বিকৃত হইছে, এটা এখন আর আমাদের কাছে সন্দেহ নাই। এটা আমাদের কাছে ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার। তো সেই জায়গা থেকে ২৪ এর এই আমাদের ইতিহাসটাকেও কেউ বিকৃত করছে। আমাদের যে চাওয়া পাওয়া ছিল, সেই চাওয়া পাওয়ার 10% ও পূরণ হয়নি। এটার কারণটা আপনি দেখেন আমি এখানে ৪ টা ছেলের কথা বললাম যারা আমার হাতের উপর সয়ে দিয়েছে। আমি পরবর্তীতে এদের পরিবার, এদের আত্মীয়স্বজন কোনো উপস্থিতি, কোনো মিডিয়ায়, কোনো রাজনৈতিক নেতার মুখে শুনি নাই। কোনো মিডিয়ায় দেখি নাই। কেন? আপনি বলতেছেন ২০০০ শহীদ। অথচ আমি যতটুকু জানি যে শুধুমাত্র
মোহাম্মদপুর গণকবরস্থানে একদিনে 50 থেকে 60টা লাশ দাফন করা হয়েছে। বেওয়ারিশ লাশ যেগুলো দাফন করা হয়েছে, এরা কোথায়? আমি আরেকজন ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে তার সামনে একজন বোনকে পেটানো হয়েছিল, উনি শহীদ হয়ে গেছে। কখন ওনার পরিবারের কাউকে দেখি নাই, কেউ দাবি করে না আমার পরিবারের আমার বোন আমার মেয়ে অমুক জায়গায় শহীদ হয়েছে। এই তথ্যগুলো কোথায় হয়? এই আন্দোলন যারা করছিল সে ভাই এগুলো কোথায়? আজকে আপনি যদি দেখেন গুটি কয়েকজন মানুষকে মিডিয়ায় ফেস করছে বা মিডিয়ায় তারা চলে আসছে, তারা একটা সুবিধা পাচ্ছে, আমরা পাচ্ছি না। একটা বিশাল একটা অংশ পাচ্ছে না। রিসেন্ট টাইম আমি যদি আমার কথা বলি, রিসেন্ট টাইম জুলাইতে যারা আহত হয়েছে তাদের লিস্টে যখন আমার নামটা তোলার জন্য যাই, সেখানে আমরা আবেদন করার পরে আমাদেরকে যখন ডাকা হয় ডিসি অফিসে, সেখানে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে আমার পলিটিক্যাল আইডেন্টিটি আছে কিনা। আর ফয় ভাই, আমি এখানে প্রথমেই বলছিলাম যে আমি ছাত্র শিবিরের দায়িত্বশীল, কিন্তু আপনি দেখেন আমি ছাত্র অধিকার পরিষদ নিয়ে কথা বলছি, আমি ছাত্রদলের ভাইদের নিয়ে কথা বলছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাইদের নিয়ে কথা বলছি, বাম সংগঠন বলেন হিউজ, আমি সবার নামগুলো এখন হয়তো বা মাথায় আসতেছি না, কিন্তু আমি কাউকে ছোট করতে দেখতেছি না, কারণ তখন আমরা কেউ আমাদের রাজনৈতিক আইডেন্টিটি নিয়ে আন্দোলনে আসি নাই। প্রত্যেকটা মানুষ তাদের রাজনৈতিক পলিটিক্যাল আইডেন্টিটি চালন করে। আপনি এখানে বসে কথা বলতেছেন, আপনিও একজন পলিটিক্যাল পার্সন, কারণ দিন শেষে আপনি একটা পলিটিক্যাল আইডেন্টিটি চালন করেন। আপনার ভোটে সামনে সংসদে নির্বাচন সিদ্ধান্ত হবে কে সরকার গঠন করবে, কে দেশটা পরিচালনা করবে। আপনি কাউকে না কাউকে একটা ভোট দেবে, অর্থাৎ আপনার মেন্টালিটি কোনো না কোনোভাবে আপনি পলিটিক্যাল। কিন্তু এই আন্দোলনটা আমরা পলিটিক্যাল মেন্টালিটি করি নাই, সবাই কাঁধে কাঁধ মিলে। আজকে কেন আমার পলিটিক্যাল আইডেন্টিটি লাগবে? তাদেরকে আমরা বলতে পারি না যে সে ৭১-এর চেতনার মতোই এই চেতনাটা চলে আসতো, যারা শুধু আওয়ামী লীগ করছে। আমরা তো রিসেন্ট টাইমগুলোতে যদি আমি বলি ২০০৮ থেকে ২৪ পর্যন্ত ১৬ বছর ১৭ বছর তো আমরা এটাই দেখছি, যারা আওয়ামী লীগ করছে শুধু তারাই মুক্তিযোদ্ধা ছিল। অথচ যখন রাজাকারের লিস্ট প্রকাশ করলো তখন দেখা গেল সবচেয়ে বেশি রাজাকার আওয়ামী লীগের ভিতরে ছিল। ঠিক এইভাবে চেতনাবাজি হচ্ছে এবং এটার ব্যর্থতা বর্তমানে ইন্টারিম সরকারকে নিতে হবে। কারণ আমাদের যে আহত ছিল, আমি আপনাকে এখানে আমাদের দুইজনের ঘটনা বর্ণনা দিলাম এবং আমি বলি নিউ মার্কেট থানায় ওই সময় ঢাকা কলেজ সহ প্রাইভেট ইউনিভার্সিটি সহ একসাথে আমরা ৩৪ জন ছিলাম। আমি বাদ বাকি ৩২ জনকে, আমি এবার ইব্রাহিম কার্দি ভাই বাদে অন্য কাউকে মিডিয়ায় দেখি না, কখনোই দেখি না। আমার উপর যে টর্চারটা হয়েছে সেম টর্চারটা আবার নিউ মার্কেট থানা সেক্রেটারি তৎকালীন সেক্রেটারি ফজল হক ফরাদের উপরে হয়েছে। আপনি ভিডিওটা দেখলে দেখবেন, আমার যে ওই স্ক্রিপ্টটা আছে এটা, ওটা দেখলে আপনি দেখবেন যে আমার পিছনেই, আমি যখন কথা বলতেছি আমার পিছনেই সাদা টি শার্ট পরা একটা ছেলে, অল্প বয়সী, সে দেখলে গিয়ে বড় সুন্দর একটা ছেলে গ্রেফতার আসতেছে, কথা বলে নাই। তার মানে কি ভাই এই আন্দোলন করে নাই? এর অবদানটা কোথায়? আপনি কেন তার খোঁজ নিলেন না? অন্তত আপনার কাছে তো এই লিস্টগুলো ছিল কারা মামলা খাইছে। যে মানুষগুলো মামলা খাইছে সবাই কোনো না কোনো আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। এই মানুষগুলোর নিউজ কিন্তু কেউ নেয় না। আজকে ফরহাদ হাইলাইটেড না, হাজার হাজার আন্দোলনকারী হাইলাইটেড না। কিছুদিন আগে দেখলাম আমাদের সেই বিখ্যাত স্লোগানের এই পুলিশের সামনে যে একটা মেয়ে গলা ফাটিয়ে বলতেছিল কে এসেছে, পুলিশ এসে, পুলিশ এসে, কি করছে স্বৈরাচারে পা চাটছে। এই স্লোগান ফোন না, যার ভাই ঠাকুর ভাই, যিনি একটা সোশ্যাল মিডিয়া ইউজ করেন না। কিন্তু ভাই বর্তমান আইসিটির যুগ, এই যুগে কি আসলে ওনাকে খুঁজে বের করতে আমার ১ বছর লেগে গেল? কেন আজকে জুলাই আসার পরে ওনাকে খুঁজে বের করা হলো? কেন এর পরবর্তী ২ মাসের ভিতরে এই মানুষগুলোকে খুঁজে বের করা হলো না? কেন তাদের স্বীকৃতি দেওয়া হলো না? তো আসলে আমাদের ওই আন্দোলনটা, আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা ১০%ও আমাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি। এবং আপনি দেখেন, আমি আজকে একটা প্রশ্ন রেখে শেষ করব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটাকে তারা বলছিল যে অরাজনৈতিক রাখবে, কিন্তু সেটা আমরা দেখতে পেলাম না। কারণটা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিছুদিন আগে তারা যতগুলো কমিটি ছিল বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জেলায় সবগুলা কমিটিকে তারা গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটিতে রূপান্তর করলো। এরপরে তারা বললো অরাজনৈতিক, তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে জন্য আবার নতুন করে নির্বাচন দিল। সেখানে নির্বাচনে ভোট দিছে কারা? ২৩টা ভোট, ২৩ জন ভোটার ছিল, ২৩ জনের ভিতরে ২২ জন হিসেবে এনসিপি রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি যিনি বর্তমান সভাপতি রিফাত রশিদ, উনি এনসিপি রাজনীতির সাথে সম্পৃক্ত। তার মানে আসলে এটাকে রাজনীতিকরণটা আমার কাছে সবচেয়ে ঘৃণ্য মনে হচ্ছে। কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র আন্দোলন, বৈষম্য সবাই অংশগ্রহণ করছে, অনেক ছাত্রলীগ বাদে প্রত্যেকটা মানুষের অংশগ্রহণ এনেছিল। আচ্ছা, আপনি যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটাকে ওই ছাত্রের ভিতরে সীমাবদ্ধ করবেন, আমি তো মনে করি এটাও আমাদের জন্য কলঙ্কজনক। আপনি তাহলে অন্যান্য পেশাজীবী মানুষগুলোকে অস্বীকার করতেছেন। আপনি রিক্সা চালকদের অবদানকে অস্বীকার করতে পারবেন জুলাই আন্দোলনে? কখনোই করতে পারবেন না। তারা পুলিশের সামনে বলতেছিল যে এই সরকার মানি না। এইসব মানুষের এক একটা কথা আমাদের কাছে পুলিশের বুলেটের সামনে এক একটা মিসাইল হিসেবে আমাদের সামনে উপস্থাপন ছিল। কি স্বার্থ ছিল এই মানুষগুলো আন্দোলনে? আপনি ওই মায়ের কথা বলতে পারবেন যে মা তার সন্তানকে খাওয়াই দিচ্ছিল আর বলছিল ওই শহীদ না গাজী হয়ে আমার সামনে ফিরে আসবি, না হয় তোর মতো সন্তান আমার দরকার নাই? এই মায়েদের অবদানটা কোথায়? প্রত্যেকটা মানুষকে কি তার ন্যায্য অধিকারটা দেওয়া হয়েছে কিনা? কিংবা আমরা যে
আকাঙ্ক্ষা নিয়ে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করছিলাম, সেই আকাঙ্ক্ষাটা আসলে পূরণ হয়নি। এটা একটা গভীর কষ্ট আমাদের ভিতরে থেকেই গেল। মূলত দিন শেষে ওই একদল ক্রেডিট বাস, একদল চেতনা বাস, তারা সেই ৭১-এর চেতনাকে কেউ একজন বিজনেস শুরু করছে, কেউ আবার একটা গ্রুপ এটাকে অস্বীকার করতেছে। যারা অস্বীকার করতেছে তাদেরও সরকার তাদের বিপক্ষে কোনো স্টেপ নিচ্ছে না। সবচেয়ে কষ্টের যে বিষয়টা, যারা এই প্রশাসনে থেকে, যারা স্বৈরাচারের দোসর হিসাবে এতগুলো মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, এখন এতগুলো নিরীহ মানুষ, সাধারণ শিক্ষার্থীর প্রাণ কেড়ে নিয়েছে, তাদের কোনো বিচার এখন পর্যন্ত আমরা সেভাবে দৃশ্যমান, আমাদের সামনে দৃশ্যমান না। কোথায় তাদের বিচার? আপনি একটা ট্রাইব্যুনাল গঠন করছেন, মানে ট্রাইব্যুনাল গঠন করলেন, পিছনে যারা পলিটিক্যাল আসামি ছিল তারা যদি নির্দোষ থাকে তাদের মুক্তি করে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, এটা ভালো পলিটিক্যাল মামলা যারা ছিল। কিন্তু এই যে জুলাই আগস্টে ১ বছর হয়ে গেছে ভাই, আপনি ১ বছরের ভিতরে কতজন পুলিশকে গ্রেফতার করছে, কতজন পুলিশকে বাধ্যতামূলক অবসরে পাঠাইছেন, কিংবা কতজন পুলিশকে চাকরিচ্যুত করছে? অস্বীকার করতে পারবেন না। তারা যে আমাদের উপরে গুলি করছে, তারা আমাদের উপর যে জুলুম নির্যাতন করছে, এটা তো অস্বীকার করতে পারবেন না। আমরা ৫ই আগস্টের ভিডিও ক্লিপসে দেখছি যে আপনার এয়ারপোর্ট দিয়ে কিভাবে পুলিশ সদস্যরা পালিয়ে গেছে, কেন তাদেরকে সেখানে পালাইতে দেওয়া হলো? সেই এয়ারপোর্টে দায়িত্ব কারা ছিল, ওইখানে কারা দায়িত্বরত ছিল, তাদেরকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না? এখন পর্যন্ত গত কিছুদিন আগে পটিয়ায় যে ঘটনা ঘটলো, আমি সেটা সঠিক নিউজ জানি না, আমি তাই ওই ঘটনা নিয়ে কথা বলতে চাই না, কিন্তু কন্টিনিউসলি আমরা দেখতেছি স্বৈরাচারের দোসর যারা ছিল তারা এখন নিজে শুধুমাত্র কি হয়েছে, যিনি এই থানায় ছিল তাকে অন্য একটা জেলায়, অন্য একটা থানায় ট্রান্সফার করা হয়েছে। আসলে এইভাবে যদি হয় তাহলে তো আসলে চলে না। আজকে দেখেন, হাসান আব্দুল্লাহর একটা কথা আমার বারবার মনে পড়ে, তিনি বলছিল বিপ্লবী সবাই না, বিপ্লবী শুধু তারাই যারা ফেসিবাদ আবার যদি ফিরে আসে, আওয়ামী লীগ ব্যাক করলে যাদের গলায় ফাঁসির রশি ঝুলবে। তা আমি তাদের ভিতরে, আমি মনে করি আমি একজন যাদের গলায় ফাঁসির রশিটা ঝুলবে। তো আমার তো কথা বলতে হবে, আমার তো বিচারটা নিশ্চিত করতে হবে, নাহলে তো এখন পর্যন্ত সংবিধানের কোনো দৃশ্যমান পরিবর্তন নাই। আপনি যদি ওই সময় তর্কের খাতিরে আমি ধরে নেই, আমি যে আপনি ওই সংবিধানটাকে যদি বহাল রাখেন, তাহলে ওই সংবিধানের আলোকে সাধারণ শিক্ষার্থীরা, সাধারণ মানুষ যে আন্দোলনটা করছে সেটা রাষ্ট্রদ্রোহী ছিল। কারণ এই সরকার, এই প্রশাসনের বিরুদ্ধে গিয়ে আমরা আন্দোলন করছি। তার মানে এই আন্দোলনে যা হয়েছে সব দায়ভারে সাধারণ শিক্ষার্থীদের নিতে হবে। তার মানে আলটিমেটলি আপনি যদি এই সংবিধান দেখে নির্বাচন করেন, এই সংবিধানটা যদি তার জায়গায় বজায় থাকে, এই সংবিধানের আলোকে যখন আপনি সরকার গঠন করবেন, তখন এই সংবিধান মানতে আপনি বাধ্য। তার মানে এই সংবিধানের আলোকে তো আমরা সবাই রাষ্ট্রদ্রোহী। ফাঁসির রশিটা তো আমার গলায়, ভাই আমি দেখতেছি আমার গলায় ঝুলে আছে না, কেন এটার কোনো দৃশ্যমান পরিবর্তন কেন নাই? তাহলে তার মানে কি আপনি এই শহীদের রক্তের সাথে বেইমানি করে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য ইন্টারিম সরকার বসে আছে? আমি তো দেখতে পাচ্ছি ভাই, আগামী ৫ বছরের ভিতরে আমার নিশ্চিত ফাঁসি ধরে আমার গলায় ঝুলতে হবে। সংবিধান আলোকে তো এই আন্দোলনটা অবৈধ ছিল, তৎকালীন তাদের কর্মকাণ্ড অবৈধ ছিল। সেই সংবিধান যেহেতু এখন পর্যন্ত বহাল আছে, ভাই কেন সংবিধান পরিবর্তন হচ্ছে না? কেন এটা নিয়ে কেউ কথা বলতেছে না? আজকে দেখেন, আমি শুরুতেই বলছিলাম, আজকে সবাই চেতনাবাজি করেছে জুলাই নিয়ে, কিন্তু কেউ পপুলার হসপিটালে গিয়ে তাদের সাথে কথা বলে নাই যে ভাই আপনারা যে এই অবদানগুলো রাখছেন, মানে তাদের অবদানের স্বীকৃতিগুলো দিচ্ছে না। আমি শুধু আজকে পপুলার, লেভিট কিংবা গণস্বাস্থ্য বললাম, আমি এই এলাকায় আন্দোলন করছি। আপনি গিয়ে দেখেন প্রত্যেকটা এলাকায়, যে এলাকাগুলোতে আন্দোলন হচ্ছে, ক্লিনিক, হসপিটালগুলা কি পরিমাণ অবদান আমাদের উপর রাখছে, আমাদের সাথে রাখছে, এটা অস্বীকার করতে পারবো না। তাদের অধিকার নিয়ে কেউ কথা বলে না ভাই, কেন কথা বলে না? আজকে যদি আপনি মিডিয়ার কথা বলেন, ফেস দ্য পিপল, সাইফুর রহমান সাগর ভাই ওয়ান ম্যান আর্মি হিসেবে কাজ করছে, ওনাকে কতটুকু স্বীকৃতি দিছে? আমি মনে করি উনি এই জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধাদের চাইতে বেশি অবদান রাখছে। যখন ইন্টারনেট শাটডাউন ছিল, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা দিন উনি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার জন্য সমন্বয়কদের কানেক্ট করছে, তাদের নিয়ে কথা বলছে, তাদের এই ঘটনাগুলো আগে উনি এনি ওয়েতে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে ছড়াই দিছে। এই মানুষটাকে নিয়ে কেউ কথা বলছে না। আজকে কিছু মানুষকে নিয়ে কথা বলছি, কিন্তু আসলে এই যে এই ছোট ছোট অবদান, ক্ষুদ্র ক্ষুদ্র অবদান, এদের আমি বললাম ঢাকা কলেজে আমার আরো ৫-৭ জন ভাই ছিল আমার, আমি ওদেরকে এখনো চিনি না, অথচ ওদের সাথে আমি ৫টা দিন ওই গারদে ছিলাম, রিমান্ডে একসাথে ছিলাম। এই মানুষগুলো পরবর্তীতে এদেরকে আমি খুঁজে পাই না, কোথাও দেখছে কিন্তু দেখতেছি না। কোথায় এরা ভাই? এই মানুষগুলো কি আসলে আন্দোলনের অংশীদার না? এদেরকে কি খুঁজে বের করা দরকার না? এই মানুষগুলো কি আসলে একটু সম্মান পাওয়ার যোগ্য না? তা এই মানুষগুলো অধিকার নিয়ে কে কথা বলবে? কেউ কথা বলতেছে না। তার মানে আলটিমেটলি আমার কাছে মনে হচ্ছে আমরা আরেকটা ফেসিজমের দিকে এগিয়ে যাচ্ছি, আর কিছুই না। হয়তো আমাদের গলায় রশি পড়বে, আর না হয় পরিবর্তন যদি এই সংবিধান কিংবা এই নীতিটা পরিবর্তন হয়, তাহলে হয়তোবা এই মানুষগুলা যারা অবদান নেওয়ার জন্য বা যারা তাদের ক্রেডিট নেওয়ার জন্য সামনে আসেনি, এই মানুষগুলা কিছুটা হলো স্বীকৃতি পাবে, কিছুটা হলো শান্তি পাবে। কারণ এই মানুষগুলো ক্রেডিটের জন্য করে নাই কিছু, তারা তাদের দেশের জন্য, মানুষের জন্য আন্দোলন করছে, আন্দোলন শেষ হয়েছে, তারা তাদের নিজ ঘরে ফিরে গেছে।
এটাই কিন্তু সংখ্যাটা বেশি। আপনি কয়জনকে পাবেন মিডিয়ায়? কয়জন মিডিয়া কভারেজ আছে? তো এই হচ্ছে অবস্থা। আর ওই যেটা সর্বশেষ বললাম যে আসলে আমি মোটামুটি হাইলাইটেড থাকার পরেও আমাকে যখন জুলাইর আহতদের লিস্টে নাম তোলার জন্য আমার পলিটিক্যাল আইডেন্টিটি প্রকাশ করতে হয়, সেখানে আসলে আর কিছু বলার নাই। কতটা ব্যর্থ আমাদের আন্দোলনকারী আমরা, সেটা আসলে এখানে প্রকাশ পেয়েছে। যে জুলাই বিপ্লব নিয়ে কথা বলতে গেলে দীর্ঘ সময় আমরা কথা বলতে পারবো, যেহেতু গত বছরে যে 36টা দিন 1 জুলাই থেকে 5 আগস্ট যেটাকে বলা হয় 36 জুলাই, দীর্ঘ সময় কথা বলা যাবে আমাদের। আমরা আশা রাখবো যারা আড়ালে চলে গেছেন, জুলাই বিপ্লবে সক্রিয় অংশগ্রহণ বা অবদান রেখেছেন, তারা তাদের স্বীকৃতি পাক, অধিকার ফিরে পাক। প্রিয় দর্শক, কথা বলছিলাম আইএনএসবিডির নিয়মিত আয়োজন জুলাই স্মৃতিচারণা নিয়ে, লাল জুলাইয়ের দিনগুলি। আজকে আমাদের অতিথি তাহিদ ইসলাম ভাইয়ের সাথে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে দীর্ঘ একটা সময় জুলাইয়ের স্মৃতিচারণা করলাম এবং জুলাই যে থমথম একটা পরিস্থিতি ছিল, যে একটা ভয়ের সময় ছিল, কিংবা যাদের ত্যাগ ছিল সেই ত্যাগ নিয়ে জানা। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।